ওকে, লাস্ট ক্লাসে আমরা অতিরিক্ত চাপ যে টপিকটা ছিল সেই অতিরিক্ত চাপ নিয়ে মোটামুটি ডিটেল আলোচনা করেছিলাম। তবে আমরা ওটার ফর্মুলার প্রুফটা একটু দেখিনি, তবে ওইটা জিনিসটা কি বা মিনিংটা কি, কীভাবে আমরা ইউজ করবো সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আজকে সেই অতিরিক্ত চাপটা ইউজ করেই আমরা আমাদের কৌশিক নলের যে টপিকটা আছে বইয়ে, সেই কৌশিক নলের টপিকটা আমরা পড়ে ফেলবো সেখান থেকে। ওকে, তো কৌশিক নলকে ইউজুয়ালি আমাদের পৃষ্ঠ টানের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তো আমরা পৃষ্ঠ টানের মাধ্যমে ব্যাখ্যা না করে পৃষ্ঠ টানের একটা ডিরাইভ ফ্রম যে অতিরিক্ত চাপের যে টপিকটা আমরা দেখছিলাম সেই টপিকটার মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করবো। যেহেতু আমাদের প্রুফটা খুব বেশি প্রয়োজন হয় না, তাই আমি প্রুফটাকে যে কোনো মানে আমার মতো করে দেখাই দেবো, কারণ ওভাবে দেখাইলে আমাদের জন্য একটু ইজিয়ার হয় বুঝতে। ঠিক আছে, তো আমরা সেদিকে যেতেছি। তো প্রথমে আমাদের ওই টপিকটা শুরু করার আগে একটা সাব টপিক আছে, সেটা হচ্ছে আমাদের স্পর্শকোণ। ঠিক আছে, একটা সাব টপিক কি আমাদের স্পর্শকোণ। আমরা প্রথমে স্পর্শকোণটা একটু দেখে আসি। তো স্পর্শকোণের প্রথমে সংজ্ঞাটা বলবো, সংজ্ঞাটা বলার পরে এটাকে আমি ডিটেইলে একটু ব্যাখ্যা করা শুরু করবো। তাহলে দেখি আমরা প্রথমে সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা হলো এরকম, একদম বই থেকে তুলে দিতেছি, যে কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে তাকে ওই কঠিন ও তরলের স্পর্শকোণ বলে। তো তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড দিয়ে এই পার্টটা একটু দেখি নাও। ঠিক আছে, এখানে তো লিখতেছি আমি, তো একটু সময় লাগে। স্পর্শকোণ বলে। ওকে, তাহলে দেখো যে কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে ওই কঠিন ও তরলের স্পর্শকোণ বলে। তাহলে আমরা এগুলোতে আসবো প্রথমে। তাহলে আগে আমরা দেখি এরকম কোণ টোন উৎপন্ন হয় কেন, সেটার কারণটা কি। তো আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটাকে আমরা পড়ছিলাম সহশক্তি বল, আর আরেকটাকে আমরা বলছিলাম আমাদের আসঞ্জন বল। তো সংশক্তিটাকে আমি একটু মনে করাই দিই, যে নিজস্ব যে অণুগুলা, অর্থাৎ দুইটা পানির অণুর ভিতর যে আকর্ষণ বল ছিল সেটাকে আমরা কি বলতাম, সংশক্তি বল। আর একটা পানি আর একটা কাঁচ, অর্থাৎ দুইটা ভিন্ন বস্তুর ভিতর যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলতাম, আসঞ্জন বল বলতাম। তো এই সংশক্তি আর আসঞ্জন বলগুলার যে একটা থেকে আরেকটা বড় হইতে পারে, একটা থেকে আরেকটা ছোট হইতে পারে, এগুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের এই জিনিসগুলো ঘটে থাকে। তো আমি প্রথম একটুখানি ব্যাখ্যা করে দেই যে এই জিনিসটা কেন হয়, তারপরে আমরা এটা ডিটেইলে যাব। ওকে, তো মনে করো আমাদের এখানে একটা কঠিন বস্তু আছে। ওকে, এই মনে করো একটা কঠিন বস্তু আছে, আর এখানে আমাদের কিছু পরিমাণ তরল আছে। তো ভিতরে কি হইতেছে সেটা আমি দেখাইতেছি না, সেটা আমাদের পরের টপিক, আমি বাইরের পার্টটা একটু দেখাইতেছি। তো মনে করো আমার এখানে কি কি একটা তরল আছে, সেটাকে আমরা সাপোজ পানি ধরলাম, আর এখানে একটা কাচের নল আছে। তাহলে এই জিনিসটা হলো আমার কাচ, আর এই যে নিচের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, তরলটা হচ্ছে আমার পানি। তাহলে এখন দেখো এখানে যে পানির অণুগুলো আছে, অর্থাৎ সার্ফেসে আমার যে পানির অণুগুলো আছে, এখানে যে অণুটা সেটা কিন্তু কাচের অণুর সাথেও সংযুক্ত আছে, আর এই পাশে আমাদের পানির অণুর সাথেও সংযুক্ত আছে। তাহলে এটা দেখো কাচের অণুর সাথেও সংযুক্ত থাকে এবং পানির অণুর সাথেও সংযুক্ত থাকে। তাহলে পানির অণুকে যে আকর্ষণ বলে টান দিবে সেটা কি হবে, সংশক্তি বল হবে। তাহলে আমরা এখানে দেখাইতেছি যে পানির অণুকে কি, এই যে সংশক্তি বলে এদিক বরাবর কি একটা বল প্রয়োগ করবে। এদিক বরাবর কি একটা বলের মাধ্যমে সে কি টান প্রয়োগ করবে। আচ্ছা, আর এই যে পানির অণু কাচের অণুকে কি করবে, পানির অণু কাচের অণুকে আবার টান দিতে যাবে, তখন কি কাচের অণু পানির অণুটাকে টানবে। তুমি ধরতে পারো এভাবে যে কাচের অণুটা এই যে পানির যে অণুটা আছে সেটাকে নিচের দিকে টান দিবে। তাহলে সেটা কি করবে, কাচের অণুটাকে নিচের দিকে টান দেওয়া শুরু করবে। তাহলে দেখো কাচের অণু কিন্তু এখানে 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 সব জায়গায় আছে, তাই একটু উপরে এদিকে 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 এরকম করে সব দিকেই বল থাকবে। তো দেখা যায় নেট বলটা একটু উপরের দিকে হয়, কারণ এখানে তো নিচেও পানিও আছে। তো পানির কারণে কাচ আসলে অতটুকু টানতে পারে না, কারণ কাচ যখন এদিকে টান দিবে তখন পানিও এদিকে টান দিবে, ওইটাকে একটুখানি নিউট্রালাইজ করে ফেলে। আশা করি বুঝতেছো, মানে মোটামুটি অনেকগুলা বল এখানে কাজ করতে আছে, সেগুলো নিট এফেক্টটা থাকে একটুখানি মোটামুটি উপরের দিক বরাবর। তো সেই কারণে দেখা যায় যে পানির যে তলটা আছে সেই তলটা একটু উপরের দিকে উঠে যায়, কাচ এটাকে কি করে বেশি আকর্ষণ করতে পারে। এভাবে একদম সহজেই চিন্তা করতে পারো যে আমাদের এখানে কি নল আছে, এখানে আমাদের পানিটা আছে, ডিটেইল আমরা পড়বো পরে, সমস্যা নেই। নল আছে, পানি আছে, তো কাজ কি করে পানিকে একটু বেশি আকর্ষণ করে। তো আকর্ষণ করার কারণে একদম এই যে জায়গাটা আছে সেখানে দেখা যায় পানিটা একটু উপরের দিকে উঠে থাকে। ওকে, পানিটা কি হয় একটু উপরের দিকে উঠে থাকে। তো এই যে পানিটা উপরের দিকে উঠে আসলো, তো সেখানে দেখো এই যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা বলি আমাদের কন্টাক্ট পয়েন্ট। অর্থাৎ আমাদের এই যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞার ভিতর দেখো কঠিন ও তরলে স্পর্শবিন্দুর একটা কথা বলা আছে। তাহলে টাচ করছে কোথায়, এই যে পয়েন্টটাতে না, এরকম একটা ব্যাসার্ধ কল্পনা করা যায়, সেই ব্যাসার্ধ বরাবর প্রত্যেকটা পয়েন্টকে গায়ে গায়ে লেগে আছে।
তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলি, আমাদের স্পর্শবিন্দু। এখন এই যে স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, তাহলে তরল তল কোনটা, এটা, সেটার বক্রপৃষ্ঠ কোনটা, এটা। তাহলে এই যে বক্রপৃষ্ঠে দেখো বিভিন্ন পয়েন্টে আমাদের স্পর্শক কিন্তু বিভিন্ন রকম হবে। তো আমরা কোন পয়েন্টের স্পর্শকটা নিব, আমরা নিব আমাদের স্পর্শবিন্দুতে যে স্পর্শকটা তৈরি হয় সেটা। তাহলে এই যে স্পর্শবিন্দুতে আমি স্পর্শকটা আঁকি, স্পর্শবিন্দুতে আমার স্পর্শকটা হয় কি এই টাইপের, ঠিক আছে। স্পর্শবিন্দুতে এই স্পর্শকটা আঁকলাম। এই যে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে, তাহলে কঠিন পদার্থ দেখো এইটা, এই যে হচ্ছে আমাদের কঠিন পদার্থ, এটার সাথে দুইটা কোণ উৎপন্ন করে, একটা কোণ হচ্ছে এদিকে আর একটা কোণ হচ্ছে এদিকে, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা আমরা বুঝতেছি, 180 ডিগ্রি সেটা আমরা বুঝতেছি। তাহলে এই দুইটা কোণের ভিতর কোনটাকে আমরা স্পর্শকোণ বলবো সেটাও পরবর্তী লাইনে বলা আছে। দেখো যে পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো, স্পর্শকোণ। তাহলে দেখো এই যে কোণটা, সেই কোণটা কিন্তু তরলের বাইরে আছে, কিন্তু এই যে ভিতরের কোণটা সেটা তরলের ভেতরে আছে। তাহলে এই যে তরলের ভেতরে যে কোণটা তৈরি হইতেছে সেটাকে আমরা কি বলবো, আমাদের স্পর্শকোণ। তো এটাকে আমরা আরেকটু ইজিলি বুঝতে পারি কিভাবে, যে আমরা কি করবো, যে যে স্পর্শবিন্দু আছে সেই স্পর্শবিন্দুতে প্রথমে এই লাল যে স্পর্শকটা আঁকছিলাম, অর্থাৎ বক্র তরল পৃষ্ঠে যে স্পর্শকটা আঁকছিলাম সেটার মতন একটা স্পর্শক আঁকবো, এবং সেই স্পর্শকে একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্নটা কোন দিকে দিব, আমাদের যে কঠিন পদার্থ আছে সেই কঠিন পদার্থ থেকে দূরে, ঠিক আছে। যেমন ধরো এদিক বরাবর যদি তীর চিহ্ন দেই, এটা দেখো কঠিন পদার্থটাকে ভেদ করে চলে যায়, কিন্তু আমি যদি এদিক বরাবর তীর চিহ্ন দেই, দেখে কি মনে হয় এটা তীর চিহ্ন থেকে কঠিন পদার্থ থেকে বের হয়ে আসতেছে। তাহলে আমরা এই তীর চিহ্নটা দিব, এটার নাম আমরা কি দিতেছি, কঠিন পদার্থ থেকে দূরের দিকে, হ্যাঁ, কঠিন পদার্থ থেকে বাইরের দিকে একটা তীর চিহ্ন দিব। আর তারপরে যে স্পর্শবিন্দু, সেই স্পর্শবিন্দুতে কঠিন একটা কি টানবো, স্পর্শক টানবো, এই যে কঠিন একটা স্পর্শক টানবো। আর সেটারও দেখো এদিকে একটা দিক আছে, এদিকে একটা দিক আছে, আমরা দিক নিব কোনটা, যেটা তরলের ভেতরের দিকে আছে, ওকে। যেমন এই দিকটা কোন দিকে, তরলের বাইরে, আর এই দিকটা কোন দিকে, তরলের ভেতরে। এই যে দুইটা তীর চিহ্ন আঁকলাম, সেখানে যে দুইটা রেখা আছে তাদের মধ্যবর্তী যে কোণ, সেটাকে আমরা কি বলতে পারবো, স্পর্শকোণ বলতে পারবো। তাহলে স্পর্শকোণের সংজ্ঞা আমরা মনে রাখবো এটা, এটার মাধ্যমে জিনিসটাকে মিলানো যায়, কিন্তু বের করবো সবসময় কিসের মাধ্যমে, এরকম স্পর্শকগুলোর মাধ্যমে। আমি আরেকটা কেসের মাধ্যমে একটু দেখাই দিই, ওকে। তাহলে দেখো মনে করো এই আমাদের জিনিসটা এখানে এসে তরল পৃষ্ঠ এরকম নিচে নেমে যেতে পারে। এটা কেন হয়, কখন হয়, কিভাবে হয়, সেগুলো পরবর্তীতে আলোচনা করবো আমি। তবে এখন আমি বলতেছি না, তোমরা একটু জেনে রাখো যে এরকম মাঝে মাঝে হয়। যদি এরকম হয় তাহলে দেখো আগের মতন আমরা চিন্তা করি, বক্রতরল পৃষ্ঠ এটা হচ্ছে কি আমাদের স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দুতে বক্রতরল পৃষ্ঠে আমরা যে স্পর্শকটা রাখবো সেটা কোন দিক বরাবর হবে, এই যে বক্রতরল পৃষ্ঠে আমরা এই দিক বরাবর একটা স্পর্শক টানলাম। এটার ভিতরে এখন আমি তীর চিহ্ন দিব, কোন দিক বরাবর দিব, এদিকে না এদিকে। দেখো এদিকেরটা কোন দিকে আসছে, এই যে স্পর্শককে ভেদ করে আমাদের কঠিন যেটা আছে, কঠিনকে ভেদ করে চলে যাইতেছে, তাহলে এটাকে নিবো না, নিবো কোনটা, এদিকেরটা, যেটা আমাদের কঠিন থেকে দূরে যায়, ওকে, কঠিন থেকে দূরে যায়। আর একটা কোন দিকে রাখবো, এই যে কঠিনের যে স্পর্শটা, পৃষ্ঠটা, সে কঠিনের পৃষ্ঠ বরাবর যে স্পর্শকটা তৈরি হয় সেটা আঁকবো। তাহলে আঁকলাম, আঁকার পর আমার নিতে হবে কোনটা, যেটা তরলের ভেতরে যেতেছে সেটা। তাহলে তরলের ভেতরে কোনটা যায়, এই দিকটা, কারণ আমাদের তরল কোন দিকে আছে, এদিকে, ওকে, তরল এদিক বরাবর আছে। তাহলে এদিক বরাবর কি আমি এই যে তীর চিহ্নটা হয় সেই তীর চিহ্নটা দিলাম। তাহলে এই যে দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হইতেছে কি আমাদের থিটা। সংজ্ঞার মাধ্যমে খেয়াল করতে পারো, সংজ্ঞার মাধ্যমে কিভাবে বোঝানো যায়, যে দেখো বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, এই যে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক আঁকলাম, সেটা কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে, কোন কোণ উৎপন্ন করে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি এইটা। কোনটা নিব, যেটা তরলের ভেতরে অবস্থিত, তাহলে তরলের ভেতরে কোনটা, এই ভেতরেরটা, তাই আমরা এই কোণটাকে নিব। তো আমার সাজেশন থাকবে তোমরা এই তীর চিহ্নের মাধ্যমে করো, কারণ এটার মাধ্যমে বোঝাটা একটু ইজিয়ার হয়, ওকে। তাহলে এটা ছিল আমাদের স্পর্শকোণ। তো স্পর্শকোণটা কেন হয়, স্পর্শকোণটা হয় একটু আগে বলছিলাম যে আমাদের আসঞ্জন বল এবং সংশক্তি বল, এই দুইটার ভিতরে যে ইমব্যালেন্স হয় সেই ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। তো সেটার একটা চার্ট বইয়ের ভিতর দেওয়া আছে, সেটা কোনখান থেকে আসছে সেই জিনিসটা আসলে বলা হয় না, তাই আমরাও বলবো না। তবে ওই চার্ট যেটা দেওয়া আছে সেটা আমরা একটু বলে নিই। এখানে দেখো যে আমরা যদি কখনো দেখি যে আমাদের সংশক্তি বল, অর্থাৎ যে দুইটা অণু আমরা নিতেছি সেগুলোর মধ্যে সংশক্তি বল √2 ইন্টু আসঞ্জন বল, অর্থাৎ আসঞ্জন বলের √2 গুণ, ঠিক আছে, আসঞ্জন বলের কত, √2 গুণ, এটার থেকেও কি হয়, এই সম্পর্কটা মেনটেন করে। অর্থাৎ আসঞ্জন বলের √2 গুণ থেকেও আমাদের সংশক্তি বলটা যদি বড় হয়, তাহলে একটু হিসাব করে দেখো, সংশক্তি বলটা বড়, তরল যাবে কি নিচের ভিতরে নিজের অণুগুলোকে ধরে রাখতে। তাহলে এখানে কিন্তু সেম জিনিসটা হয়েছিল, দেখো তরল চাইছিল কি নিজের ভেতরে নিজের অণুগুলোকে ধরে রাখতে, সে কারণে তরল টেনে নিচের দিকে নিয়ে আসছিল, কিন্তু কঠিন ততটুকু টানতে পারেনি, সে কারণে কঠিনটা কি উপরের দিকে নিয়ে যেতে পারেনি। তো তখন আমরা কি দেখবো, সংশক্তি বল যখন বেশি হয় তখন তরলটা কি হয়, নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নামে, ওকে, নিচের দিকে নামে। আর আমরা একটা জিনিস খেয়াল করলাম, যখন এটা নিচের দিকে নামছিল তখন আমাদের অ্যাঙ্গেলটা কত হয়েছিল, 90 থেকে কিন্তু বড় হয়েছিল। তখন আমাদের যে থিটা বা স্পর্শকোণ সেটা কত হবে, অবশ্যই 90 থেকে বড় হবে। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে থিটাটা কত হবে, 90 থেকে বড় হইতেছে। আবার যদি কখনো এরকম হয় সংশক্তি বল আমাদের √2 ইন্টু আসঞ্জন বল, অর্থাৎ আসঞ্জন বল যেটা আছে সেটা আমাদের কি হয়, সংশক্তি বল থেকে একটুখানি বড় হয়, তখন আমরা দেখবো যে সেটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ তরলের যে পৃষ্ঠ সেটা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। আমি দেখাই দিচ্ছি একটু আগে, চিত্রতে আঁকছি, একটু পরে দেখাবো, উপরের দিকে উঠবে। যেমন এই চিত্রটাই দেখো,
যে আমাদের সংসক্তি বল আসঞ্জন বলটা কি বেশি ছিল, অর্থাৎ কাচের অণু আর পানির অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই তো আমরা আসঞ্জন বলতাম। এই আসঞ্জন বলটা কি ছিল, আসঞ্জন বল বেশি হওয়ার কারণে তরল পৃষ্ঠটা কি উপরের দিকে উঠে গেছিল। আর যখন তরল পৃষ্ঠ উপরের দিকে উঠে তখন দেখো এই যে স্পর্শকোণ যেটা তৈরি হয় সেই স্পর্শকোণটা কি হবে, অবশ্যই থিটাটা 90 দিকে ছোট হবে, অর্থাৎ থিটাটা কি হবে, এক ধরনের সূক্ষ্মকোণ হবে, থিটাটা 90 দিকে ছোট হবে। তো একটা কেস কিন্তু রয়ে যায়, যদি আমাদের এই জিনিসটা হয় যে সংশক্তি বল কখনো √2 আসঞ্জন বলের সমান হয়ে যায়। ওকে, সংশক্তি বল যদি কখনো কি √2 আসঞ্জন বলের সমান হয়ে যায়, তখন তরল পৃষ্ঠ উপরে উঠবে না, নিচেও নামবে না, তরল পৃষ্ঠ সবসময় কি থাকবে, ফ্ল্যাট থাকবে। তাহলে তরল পৃষ্ঠ ভূমির সমান্তরাল থাকবে, ভূমির সমান্তরাল থাকবে, সমান্তরাল থাকবে। তাহলে আমি একটু কারণটা বলি। হ্যাঁ, কারণটা দেখো যে আমাদের এরকম কি থাকে, এই হচ্ছে আমাদের পানির ইয়েটা ছিল, পানির যে পাত্রটা ছিল সেখানে, সেই পাত্রটা এখানে আমাদেরকে অনেকগুলো পানি ছিল। ওকে, অনেকগুলো পানি ছিল। তো পানির যে উপরের যে সারফেসটা আছে সেটাকে একদম স্ট্রেট অবস্থা ছিল, কারণ সবগুলো অণু পরস্পরকে চারিদিকে টানতেছিল। এই জিনিসটা আমি দেখাইছিলাম অন্য ক্লাসগুলোতে, যে এই টাইপের, এটা যদি পানির উপরে তল হয় তাহলে পানির উপরে তল দেখো এই অণু এই অণু এই অণু এগুলো কি কি সবগুলা নিজেদেরকে পাশের থেকে টান দিয়ে টান টান করে রাখি, সেই কারণেই আসলে আমাদের কি হয়, পৃষ্ঠ টান জিনিসটার উদ্ভব হয়। তাহলে এরকম টান টান করেছিল। এখন আমরা কি করলাম, এখানে অন্য একটা বস্তুকে ডুবাই দিলাম। ডুবাই দিলে কি হয়, এখানে সার্ফেসে একটা ব্রেকিং পয়েন্ট তৈরি হয়েছে না, সার্ফেসটাকে আমি ভেঙে দিছি না। দেখো আগে সার্ফেসটাকে এরকম ছিল এরকম, এখন আমি সার্ফেসের এই জায়গাটা কি একটা কঠিন পদার্থ ঢুকাই দিয়েছি, তার মানে আমাদের সার্ফেস এখানে কি একটু ব্রেক হয়ে গেছে। তো সার্ফেস ব্রেক হয়ে যাওয়ার কারণে এই যে এখানে আমাদের সার্ফেসের মানে কঠিনের সাথে সংস্পর্শে যে অণুগুলো আছে সেগুলোর উপর এখন দুই ধরনের বল কাজ করতেছে। এক ধরনের বল কি, ওই যে অণুগুলাকে একদিক থেকে কাজ টানতেছে, আরেক দিক থেকে কি আমাদের পানি টানতেছে, অর্থাৎ আগের মতন আমাদের ইউনিফর্ম কিন্তু হইতেছে না। তো সেই কারণে কি হয় যে সেগুলোর উপর ইমব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ কখনো আমাদের দেখা যায় যে কাজ বেশি টানতেছে, কখনো পানি বেশি টানতেছে। তো সেটার উপর ভিত্তি করে কখনো আমাদের অণুগুলা কি উপরের দিকে ওঠে, কখনো নিচের দিকে নামে। যদি আমাদের কাজ বেশি টানে তখন দেখা যায় কি এটা ধীরে 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 উপরের দিকে উঠে যায়, যদি আমাদের পানি বেশি টানে তখন দেখা যায় কি এটা নিচের দিকে নেমে যায়। এখন নিচের দিকে নামলো না উপরের দিকে উঠলো, এটা আমরা কোন দিকে বুঝবো সেটা আমরা একটু দেখাই। যে আমাদের তরল পৃষ্ঠ, যেটা তরল পৃষ্ঠের একটা ধর্ম আছে, সে ধর্মটা কোনখান থেকে আসলো সেটা আমি বলতেছি না, তবে এটা মনে রাখো যে তরল পৃষ্ঠের একটা ধর্ম আছে। সে ধর্মটা কি, ধর্মটা হয়েছে সে সবসময় এর উপর প্রযুক্ত যে নেট বল আছে বা এর উপর প্রযুক্ত নেট বলের সাথে লম্ব অবস্থায় থাকে, লম্ব অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে তরল পৃষ্ঠের একটা ধর্ম কি, সে সবসময় তার উপর প্রযুক্ত যে নেট বল আছে সেই নেট বল বা লব্ধি বল, সেই লব্ধি বলের সাথে লম্ব অবস্থায় থাকে। অর্থাৎ আমরা যদি কখনো দেখি আমার লব্ধি বল এদিক বরাবর প্রযুক্ত হইতেছে, তখন আমরা দেখবো কি যে আমাদের তরল পৃষ্ঠটা এরকম অবস্থায় আছে, অর্থাৎ এইটা আমাদের পৃষ্ঠ হয়ে যায়। যদি দেখি লব্ধি বল এরকম, তখন দেখা যায় তরল পৃষ্ঠটা এই অবস্থায় থাকে। তাহলে এটা একটা জিনিস আমরা খেয়াল করলাম যে তরল পৃষ্ঠ সবসময় কি থাকবে, আমাদের লব্ধি বলের সাথে লম্ব অবস্থায় থাকবে। তাহলে এটা আমাদের এই জিনিসটা এক্সপ্লেন করতে সহায়তা করে কিভাবে। ওকে, দেখো এখানে যে আমাদের এই যে কঠিন পার্টটা কোথায় ছিল, এখানে ছিল। ওকে, আর এখানে আমাদের কি কিছু পরিমাণ তরল ছিল। তো তরলের এই যে অণুটা সেটার উপর আমরা একটু ইফেক্টটা খেয়াল করি, এরকম কি চারিদিকে আমাদের এরকম সারাউন্ডিং অণু আছে, সবগুলো অণুর উপর কি একই ধরনের ইফেক্ট দেখা যাবে। অর্থাৎ আমাদের কাছে যদি এরকম একটা লন থাকে আমরা দেখবো কি পানিটা এরকম করে উপরে দিকে একটু উঠে আসে, তো আমরা একটা অণুর দিকে খেয়াল করি তাহলে বাকিগুলো আমরা এক্সপ্লেন করতে পারবো। তাহলে এই যে অণুটা, সেই অণুর উপর দেখো পানিগুলা কোন দিকে বল প্রয়োগ করতেছে, দেখো পানিগুলা এদিকে টানতেছে এদিকে টানতেছে এদিকে টানতেছে। তো এরকম সব মিলে আমরা বলতে পারি যে সবগুলা অণুর নেট যে টানটা, সেই নেট টানটা এদিক বরাবর থাকবে। ওকে, নেট টানটা এদিক বরাবর থাকতেছে। আর কাচের অণু কি করতেছে, দেখো এই অণুটাকে এদিক বরাবর টানতেছে না, কাচের অণুটা কি করতেছে এদিক বরাবর টান দিতেছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের পানির যে অণুর টানটা অর্থাৎ সংশক্তি বলটা সেটা আমাদের কাচের অণুর থেকে কি একটু কম। তাহলে সংশক্তি বলটাকে আমরা কি একটু ছোট করে রাখবো, তাহলে এই যে সংশক্তি বলটাকে আমরা একটু ছোট করে রাখলাম। তাহলে একটু খেয়াল করো তাদের লব্ধি বলটা কোন দিক বরাবর থাকতেছে, এই যে দুইটা বল আছে সেই দুইটা বলের লব্ধি বল কোন দিকে থাকতেছে, লব্ধি বল থাকে কোন দিকে, এই দিক বরাবর। ঠিক আছে, লব্ধি বল যেহেতু এদিক বরাবর, আমার পানির পৃষ্ঠ কিভাবে যাবে, পানির পৃষ্ঠ কিন্তু এই বরাবর থাকতে চাবে লব্ধি বলের সাথে 90 ডিগ্রিতে। ঠিক আছে, পানির বল কি যাবে, লব্ধি বল যেটা আছে সেই লব্ধি বলের সাথে 90 ডিগ্রিতে থাকতে যাবে। তো সেই কারণে সে কি করবে, নিজেকে রিঅ্যারেঞ্জ করে দিবে, রিঅ্যারেঞ্জ করে এই অবস্থায় চলে আসবে, এই অবস্থায় চলে আসবে। তাহলে দেখো এই যে লব্ধি বল, সেই লব্ধি বলের সাথে সে কিসে থাকতে পারতেছে, 90 ডিগ্রিতে থাকতে পারতেছে। আবার এখানে যখন চলে আসে তখন লব্ধি বল নিচের দিকে থাকে। একদম প্রথম ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে সবগুলো আর কি সার্ফেসের নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই কারণে আমাদের সার্ফেসটা কি এখানে একদম লম্ব অবস্থা থাকে। কিন্তু এই জায়গায় আমরা সার্ফেসটা ব্রেক করে একটা নতুন পদার্থ নিয়ে এসেছিলাম, সেই কারণে কিছু ইমব্যালেন্স তৈরি হয়েছে, সেই কারণে আমার লব্ধি বলটা এদিক বরাবর চলে আসছে, তাই আমার পানির অণুটা কি নিচের দিকে চলে আসছে। তাহলে একটু খেয়াল করো, আমাদের যখন এই আসঞ্জন বলটা কম হয়েছে তখনই কিন্তু আমার নিচের দিকে চলে আসছিল। আমরা কিন্তু সেই জিনিসটা এখানে বলছিলাম যে আমাদের আসঞ্জন বলটা যখন কম হবে তখনই সেটা কি নিচের দিকে নেমে যাবে, আর তখন উৎপন্ন কোণটা কত 90 থেকে বড় হবে, অর্থাৎ একটা স্থূলকোণ হবে। আবার যদি আমাদের ওই বলটা বেশি হইতো, অর্থাৎ আসঞ্জন বলটা বেশি হইতো, তখন কি হইতো সেটাকেও একটু দেখাই।
যে আমাদের আসঞ্জন বলটা কি এখন একটু বেশি। তাহলে আসঞ্জন বল যদি বেশি হয় তাহলে এখানের যে অণু সেটার উপর আসঞ্জন বলটা কি এদিক বরাবর একটু বেশি পরিমাণে থাকবে। তাহলে এই বড় একটা বল থাকলো, আর এদিক বরাবর যে সংশক্তি বল সেটা কি একটু ছোট অবস্থায় থাকবে। তো এক্সাক্ট অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করতেছি না যে এখানে কত অ্যাঙ্গেলে, মানে এই যে অনেকগুলো ছোট ছোট বল দেখাইছিলাম সেগুলো লব্ধি কোন দিক বরাবর হবে, আমরা একটু অ্যাজাম করে বলতেছি আর কি যে অনেকগুলো যেহেতু আছে সেগুলো কি মাঝামাঝি বরাবর একটা লব্ধি বলের মতন থাকবে। তাহলে দেখো এইটার এখন যে লব্ধিটা আসতেছে এই যে দুইটা বল, এটা কি আমাদের আসঞ্জন বল আর এটা হচ্ছে কি আমাদের সংশক্তি বল। এই দুইটার যে লব্ধি সেই লব্ধিটা দেখো কোন দিক বরাবর আসে, সেই লব্ধিটা কিন্তু আমাদের এদিক বরাবর আসতেছে। ওকে, তাহলে একটু খেয়াল করো লব্ধিটা কোন দিকে আসতেছে, লব্ধিটা এদিক বরাবর আসতেছে। তো লব্ধি যদি এদিক বরাবর আসে আমাদের পৃষ্ঠটা কোন দিকে থাকতে যাবে, পৃষ্ঠ কিন্তু এদিক বরাবর থাকতে যাবে। অর্থাৎ সে এখন নিজেকে রিঅ্যারেঞ্জ করবে, রিঅ্যারেঞ্জ করে কোন অবস্থায় আনবে, যে পৃষ্ঠটা থাকবে কি এই অবস্থায়, তাহলে আমাদের সেটা লব্ধি বলের সাথে এরকম লম্ব অবস্থায় থাকতে পারতেছে। ওকে, তাহলে সেই কারণে আমাদের কি হয়, লব্ধি বলের সাথে লম্ব অবস্থায় থাকার জন্য আমাদের পৃষ্ঠটা উপরের দিকে উঠে যায়। আর লব্ধি বলটা তৈরি হয় কোন দিকে, সংশক্তি বল আর আসঞ্জন বলের যে ইমব্যালেন্সটা আছে সেটার কারণে তৈরি হয়। তো আশা করি পৃষ্ঠকোণের ব্যাপারটা বুঝতে পারছো, আর পৃষ্ঠকোণ কোন দিকে তৈরি হয় বা স্পর্শকোণ কোন দিকে তৈরি হয় বা এটার কারণটা কি, উপরে কেন উঠবে নিচে কেন নামবে, এই জিনিসগুলো আসলে করে বুঝতে পারছো। তো আমরা এই জিনিসটা যদি বুঝতে থাকো আমরা পরবর্তী একটা টপিকে চলে যাই। আচ্ছা, সেটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু বলি, যে এখান থেকে এখন আমি যদি তোমাকে বলি যে তোমার স্পর্শকোণ যেটা সেটা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে তুমি আমাকে বলতে পারবা যে এটা কি নিচের দিকে নামতেছে নাকি উপরের দিকে উঠতেছে। অবশ্যই কিন্তু বলা যাবে। আমরা দেখতেছি কি আমাদের স্পর্শকোণ যেটা সেটা 90 থেকে বড়, মানে কি একটা স্থূলকোণ। স্থূলকোণ কখন হয়, যখন আমাদের আসঞ্জন বলটা বড় হয়। আর আসঞ্জন বল যখন বড় হয় তখন সেটা সংশক্তি বলটা বড় হয়, আর সংশক্তি বল যখন বড় হয় সেটা কি নিচের দিকে নেমে যায়। তাহলে স্থূলকোণ মানে কি, সেখানে অবনমন হবে। অবনমন মানে কি নিচের দিকে নেমে যাওয়া, অবনমন হবে। আর থিটা থেকে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেটার উল্টাটা হবে। তো সেটা আমাদের আর কি আলাদাভাবে মনে রাখার দরকার নেই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। কখনো যদি থিটা দেখো, থিটা দেখে কি আমরা বলে দিতে পারবো। আচ্ছা, তাহলে এই কেসটার ক্ষেত্রে আসলে থিটা কি হবে এটা কিন্তু বলা হয়নি। এই যে সমশক্তি আর আসঞ্জন এই দুইটা যদি সমান হয়ে যায় তখন আমাদের থিটাটা কি হবে। তো তখন দেখা যায় আমাদের থিটাটা 90 ডিগ্রি হয়। অর্থাৎ 90 ডিগ্রি মানে কি, তখন নিচেও নামবে না উপরে উঠবে না। অর্থাৎ তখন আমাদের নেট লব্ধি বলটা আগে যেরকম ছিল কঠিন পথে ডুবানোর পর কি একই রকম থাকে। তো সেই কারণে তখন কি আমরা কোনো চেঞ্জ লক্ষ্য করি না, যেমন ছিল তেমনই থাকে। তো এই জিনিসটা গেল এখান থেকে। তো এখন আমরা আমাদের যে কৌশিকতার যে ব্যাপারটা ছিল, ঠিক আছে, কৌশিক নল, সেই কৌশিক নলের যে টপিকটা সেটার ভিতর চলে যেতে পারি। তাহলে আমরা কৌশিক নলের টপিকটা একটু শুরু করি এখন। আচ্ছা, তাহলে কৌশিক নল জিনিসটা কি, এটা হচ্ছে অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট একটা নল। ছিদ্র বিশিষ্ট একটা নল। ওই যে আমরা পানির পাইপ টাইপ বিভিন্নভাবে দেখি না, জুস টুস খাওয়ার সময় পাইপ দেখি, ওইরকমই পাইপ কিন্তু আরেকটু কি চিকন। যত চিকন হবে তত বেশি সেটাকে আমরা কি বলবো, কৌশিক নল বলতে পারবো। কৌশিক কথাটাই আসছে আসলে কেস থেকে, মানে চুলের মতন চিকন। তো সেখান থেকে কি আমাদের কৌশিক নল ব্যাপারটা আসে। তো কৌশিক নল বলতে আমরা কি বুঝবো, অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট একটা পাইপ বা নল, সেই জিনিসটাকে বুঝবো। তোমরা অবশ্যই নল লিখবা, পরীক্ষার খাতায় পাইপ লিখিও না। আচ্ছা, তো এটাই হলো আমাদের কৌশিক নল। তো কৌশিক নলকে যখন আমরা একটা পানির ভিতরে ডুবাই তখন একটা সুন্দর ফেনোমেনন দেখা যায়। তো সেটা আমরা একটু দেখি, যে আমরা যখন মনে করি এখানে পানি রাখলাম, আমরা ওকে পানি রাখলাম, তো আশা করি বুঝতে পারতেছো আমরা যদি এখানে পানি আর এখানে কাঁচ রাখি তাহলে কাঁচ আর পানির ভিতরে যে থিটা, সেই থিটাটা হয় আমাদের সূক্ষ্মকোণ একটা 90 ডিগ্রি থেকে ছোট। তো সেই কারণে আমাদের এটা কি হয়, একটু উপরের দিকে উঠে যায়, আমরা এটা গেস করতে পারি। তাহলে এখানে আমি উপরের দিকে কেন দিছি সেই জিনিসটা আশা করি বুঝতে পারছো। সেখানে আমি কি করবো, একটা কাঁচের নল যখন আমি এভাবে ডুবাবো, এটা কি সেই কৌশিক নল, দেখো অনেক পাতলা নিচ্ছি আমি কিন্তু, ঠিক আছে, এগুলো বাস্তবে আরো অনেক পাতলা হয়। তো কাঁচের একটা কি পাতলা নলকে আমরা কি এখানে ডুবাইলাম। তো ডুবাইলে তোমরা বুঝতে পারতেছো এই জায়গায় আমাদের কি হবে, পানিটা একটু উপরের দিকে উঠে যাবে, এই জায়গায় পানিটা একটু উপরের দিকে উঠে যাবে। আর ভেতরে কিন্তু সেম জিনিসটাই হবে। অর্থাৎ আমার ভেতরে যে পার্টটা আছে সেখানেও কিন্তু আমার একই রকম জিনিস হবে। অর্থাৎ এখানেও আমার একটু জিনিসটা উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ এই পার্টটাকে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখো দেখতে কিরকম আসবে, যে আমাদের এই হয়েছে আমার সেই নল, সেই নলের ভিতর এই যে বাইরের দিকে এরকম করে পানি উপরের দিকে উঠে আছে, বাইরে এরকম পানি উপরের দিকে উঠে আছে, এখানেও কিন্তু পানিগুলো এরকম করে একটা অবস্থায় আছে। অর্থাৎ এখানে দেখা যায় আমাদের এরকম একটা কার্ভেচারের মতন একটা অংশ তৈরি হয়। তো এই যে কার্ভেচারের মতন যে অংশ সেটাকে আমরা বলি মেনিসকাস। ঠিক আছে, মেনিসকাস, এটার বাংলাটা আমার একটু মনে নেই, তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিও মেনিসকাসের মিনিংটা কি। ওকে, এটাকে আমরা কি বলি, এক ধরনের মেনিসকাস। তো এই মেনিসকাসের কারণে কি হয়, আমরা যখন দেখি যে এরকম মেনিসকাস ফর্ম হয় তখনই দেখা যায় যে পানির পৃষ্ঠ যেটা সেটা আর এদিক বরাবর থাকে না, সেটা ধীরে 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 উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ তুমি দেখবা কি যে এরকম একটা পানির তল ছিল, সেখানে তুমি এরকম পাইপ চুবাইলা, পাইপ চুবাইলে দেখবা পানির তলটা আর এদিকে থাকে না, পানির তলটা কোথাও এদিকে উঠে এটা এরকম একটা এইচ উচ্চতায় উঠে তারপরে স্থির হয়। তো এই উচ্চতায় উঠলো কেন, কিভাবে এই উচ্চতায় উঠে, কোন কারণে বা উঠে, সেই জিনিসগুলোই কি আমাদের এখন দেখতে হবে। আর এই যে কৌশিক নলের ভিতরে যে উপরে ওঠা সেই জিনিসটাকে আমরা বলি কি একটা কৌশিক নলের কৌশিকতা। ওকে,
তো এগুলো আসলে আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন আমরা বৃক্ষ দেখি, গাছ টাছ দেখি, এগুলোর ভিতরে আমাদের জাইলেম ফ্লোয়েম তন্তু সম্পর্কে তোমরা জানো, সেগুলো আসলে এরকম কৌশিক না। আবার আমরা দেখি মাঝে মাঝে আমরা টিস্যু পেপার বা বিস্কুট এগুলো যদি আমরা পানির ভিতর ডুবাই রাখি, তখন পানিটা নিজে নিজে কিন্তু উপরের দিকে উঠে আসে। তো এগুলো সবকিছুই আসলে এই কৌশিকতার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো আমরা সবচেয়ে সিম্পল কেসটা নিলাম, সেটা হচ্ছে কি, এই যে কৌশিক নলের মাধ্যমে এই জিনিসটাকে ব্যাখ্যা করতেছি। তাহলে আমরা বাকিগুলা পরবর্তীতে যখন পড়বো তখন সেগুলো বুঝতে পারবো। তাহলে একটু দেখি আসলে আমরা কৌশিক নল জিনিসটা কোন থেকে আসে, বা পানিটা উপরেই বা কেন ওঠে। এই জিনিসের সাথে ব্যাখ্যা করবো আমরা আসলে আমাদের অতিরিক্ত চাপ যে জিনিসটা ছিল, সেই অতিরিক্ত চাপের কনসেপ্ট থেকে। ঠিক আছে, অতিরিক্ত চাপের মাধ্যমে ব্যাখ্যা। তো এইটাকে আমাদের একদম পৃষ্ঠ টানের যে বল আছে সেই বলের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি কিভাবে, অতিরিক্ত চাপের মাধ্যমে, কারণ এইভাবে বলাটা একটু ইজিয়ার হয়, মাধ্যমে ব্যাখ্যা। এটা তাহলে আমি ওই আগের পাইপটাকে একটু জুম করে দেখাবো, তোমরা আশা করি বুঝতে পারবা আমাদের পানিটা কিরকম আছে। এই টাইপের পানি আছে, এখানে আমাদের একটু মিনিস্কাস তৈরি করে থাকবে, হ্যাঁ এরকম মিনিস্কাস তৈরি করে এরকম ফ্ল্যাট, তারপর আবার এখানে কি মিনিস্কাস একটা, এখানে মিনিস্কাস তৈরি করে ফ্ল্যাট, এখানে কি আবার একটু কার্ভেচার তৈরি করবে। আর এখানে আমরা দেখবো কি, আমি প্রথমে একদম ইনিশিয়ালি আমি দেখাইতেছি কি, এরকম একটা কার্ভ এখানে তৈরি হওয়ার কথা। ওকে, এরকম একটা কার্ভ তৈরি হওয়ার কথা, যেহেতু এটা কি একদম পাতলা, তো সেই কারণে এখানে মাঝখানে ফ্ল্যাট হওয়ার কোনো জায়গা পাবে না। এখানে যেমন ফ্ল্যাট হওয়ার একটা জায়গা পাইছিল, কিন্তু এটা যেহেতু খুব চিকন, মানে এরকম একদম চিকন যেহেতু, তাই এটা একদম কি এরকম একটা গোল আকৃতি ধারণ করবে। তাহলে এরকম আমি কি গোল করে দেখাইলাম। ওকে, গোল করে দেখাইলাম। এখন একটু জিনিস খেয়াল করো, এই যে গোলটা, সেটা কিন্তু আমাদের একটা গোলকের কাল্পনিক একটা গোলক যদি আমরা কল্পনা করি, সেটা কিন্তু একটা কাল্পনিক গোলকের অংশ আকারে আছে। ওকে, এই যে পুরো জিনিসটা কি আছে, একটা কাল্পনিক গোলকের অংশ আকারে আছে। তো সেই কাল্পনিক গোলকের একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা আমি ধরলাম সাপোজ এই হচ্ছে কি আর। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে জায়গাটা আমি 3টা পয়েন্ট একটু দিলাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমাদের প্রেশার কত সেটাকে তুমি বলতে পারবা? বলতে কিন্তু পারবা, কারণ এটার উপরে আমাদের কি আছে, শুধুমাত্র পানি বাতাস আছে না। তাহলে এখানে আমাদের কি পরিমাণ প্রেশার প্রযুক্ত হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে আমি এখানে দেখাইতেছি যে এই যে পয়েন্ট, সেটাকে আমি নাম দিই এ পয়েন্ট। এই পয়েন্টে আমার কি আছে, পি অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, এর থেকে বেশি কিন্তু প্রেশার নেই। কিন্তু আমি যদি এর থেকে একটু ভিতরে, অর্থাৎ একটু ভিতরে, খুব বেশি উচ্চতায় যাই নাই, জাস্ট গোলকের যে মিনিস্কাসটা আছে সেটা থেকে একটু নিচে নিচে যদি চলে আসে, এটাকে যদি আমি বি পয়েন্ট নাম দিই, তাহলে বি পয়েন্টে আমার প্রেশার কত হবে, বি পয়েন্টে আমার প্রেশার কত হবে, বি পয়েন্টে প্রেশার হবে, আমি এখান থেকে লিখে ফেলতেছি, দেখো যে পি এটিএম মাইনাস 2T/R। তো এই জিনিসটা আমি কিভাবে লিখলাম এটা একটু খেয়াল করো, যে আমাদের যে গোলক, আমরা কিন্তু অতিরিক্ত চাপের সময় পড়ে আসছিলাম, যে গোলক, সেই গোলকের ভেতরে আমার কি থাকে, প্রেশার কিন্তু একটু বেশি থাকে, এটাকে আমরা অতিরিক্ত চাপ বলতাম। অর্থাৎ বাইরে যদি আমার 10 জুল হয়, তাহলে ভেতরে কত হবে, 10 জুল প্লাস 2T/R। এখন আমি তোমাকে একটু উল্টা কোয়েশ্চেন করতেছি, আমি বলতেছি এখানে যদি 10 জুল হয় তাহলে বাইরে কত হবে, এখানে যদি 10 জুল হয় তাহলে বাইরে হবে কত, 10 থেকে একটু কম হবে না, কত 2T/R পরিমাণ কম হবে, কারণ এখানে 2T/R পরিমাণ বেশি থাকে, তাহলে বাইরে গেলে 2T/R পরিমাণ কম থাকবে। আশা করি বুঝতে পারছি এই জিনিসটা। তো এখানে যদি আমার পি অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে, তাহলে বাইরে কত হবে, পি অ্যাটমসফিয়ারিক প্রেশার মাইনাস 2T/R। এখানেও কিন্তু সেম জিনিস, দেখো এই যে গোলক, গোলকের ভেতরে কত আছে, পি অ্যাটমসফিয়ারিক, তাহলে গোলকের একদম একটুখানি বাইরে সেখানে কি থাকবে, পি অ্যাটমসফিয়ারিক মাইনাস 2T/R, এই জিনিসটা থাকবে। ওকে, তাহলে এখন দেখো এটার যে লেভেল, সেই লেভেলটা আমরা নিলাম, এগুলো কিন্তু পানির থেকে খুব বেশি নিচে না, একদম পানির কাছাকাছি আছে। তাহলে আমরা ধরতে পারি যে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমার কত আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। এই যে পয়েন্টটা, সেই পয়েন্টেও কি আছে, আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারই কিন্তু আছে। অর্থাৎ এই যে পানির লেভেল, সেই লেভেলের ডানেও আমাদের কি অ্যাটমসফিয়ারিক প্রেশার, বামেও অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিন্তু এই যে বি পয়েন্ট, সেই বি পয়েন্টে কি আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে একটুখানি কম, 2T/R পরিমাণ কম। তাহলে এই জিনিসটা কখনো হইতে পারে, একটা লেভেল নিলাম, সেই লেভেলের এখানে প্রেশার বেশি, এখানে এখানে প্রেশার বেশি, কিন্তু এখানে প্রেশার কম, এরকম কিন্তু কখনো হবে না। একটা পানির নির্দিষ্ট লেভেলে সবসময় আমাদের প্রেশার কি থাকে, সেম থাকে। তো এখানে যেহেতু প্রেশার সেম নাই, সেই কারণে আমার কি করবে, এদিক থেকে কিছু পরিমাণ পানি এখানে চলে আসবে, এখান থেকে কিছু পরিমাণ পানি এখানে চলে আসবে। এই পানিগুলো এসে কি করবে, ধাক্কায় 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 জিনিসটাকে উপরে তুলে দেবে। উপরে তুললে কি হবে, দেখো একটু পর্যন্ত আমাদের কি পানি দিয়ে পূর্ণ হয়ে গেছে। পানি দিয়ে পূর্ণ হলে লাভ কি হয়েছে আসলে, এখানে যে এই উচ্চতা উঠলো, এই উচ্চতায় এখন কি এতটুকু পানির কারণে এখানে একটা এক্সট্রা প্রেশার প্রযুক্ত হবে, সেটা কি H ρg। তাহলে বি পয়েন্ট আমাদের আলটিমেট প্রেশার কি হয়ে যাবে, পি অ্যাটমসফিয়ারিক মাইনাস 2T/R প্লাস H ρg। বুঝা গেছে? এই যে দেখো 2T/R পরিমাণ কমে গেছিল, পানি উপরে উঠে H ρg পরিমাণ আরো যোগান দিছে, এই দুইটা মিলে আমাদের আবার কি পি অ্যাটমসফিয়ারিকই তৈরি করে দিবে। তখন আমাদের কি এই সেম লেভেলে সবাই, দেখো এটা তো পি অ্যাটমসফিয়ার, এটা তো পি অ্যাটমসফিয়ারিক, এটা তো পি অ্যাটমসফিয়ারিক থাকতে পারতেছে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, যে এখানে যদি আমাদের পি অ্যাটমসফিয়ারিক থাকে, তাহলে এই যে বি পয়েন্টের যে প্রেশার, সেটাও কি পি অ্যাটমসফিয়ারিকের সমানই হবে। তাহলে বি পয়েন্টের প্রেশার আমরা অন্য জায়গা থেকে বের করছি, সেটা কি পি অ্যাটমসফিয়ারিক প্লাস H ρg মাইনাস 2T/R। ক্লিয়ার এটা? তাহলে এখান থেকে দেখো পি অ্যাটমসফিয়ারিক বাদ গেল, এখান থেকে তুমি একটা জিনিস বের করতে পারবা, সেটা H ρg এটা ইকুয়াল টু কত, 2T/R। তাহলে এখান থেকে H ইকুয়াল টু আসে কত, 2T/R ρg।
জি। ওকে, এটা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারতাম, কিন্তু আমরা এখানে থেকে আরেকটু ফার্দার অ্যাপ্রোচ করি। কি অ্যাপ্রোচ করি, যে দেখো আমরা এখানে আর যেটা ধরছিলাম সেটা কি ছিল আমাদের, এখানে যে কাল্পনিক যে গোলক, সেই গোলকের ব্যাসার্ধটা ছিল। তো আমরা সেই কাল্পনিক অবস্থায় থাকতে চাই না, আমাদের এখানে দেখো একটা অলরেডি কিন্তু ব্যাসার্ধ আছে, সেটা কি, এই যে নলটা আছে, সেই নলের ব্যাসার্ধটা কিন্তু আছে। তো আমরা চাই কি আমাদের কাল্পনিক যে ব্যাসার্ধটা ধরছি সেটার মাধ্যমে আমরা নলের ব্যাসার্ধটার মাধ্যমে কোনোভাবে একটা রিলেশন নিয়ে আসবো, অর্থাৎ এটাকে বাদ দিয়ে আমরা ওই নলের ব্যাসার্ধ টানতে চাই। তো সেটা কিভাবে আনা যায় একটু খেয়াল করবা, চিত্রটা আমি আরেকবার আঁকবো, একটু খেয়াল করলেই বুঝতে পারবা, বেশি কঠিন না। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি, H ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই বড় হাতের R রো এন জি, এই জিনিসটা আমরা পাইলাম। আর চিত্রটা একটু খেয়াল করো, এই যে বড় করে আমরা দেখাইতেছি, চিত্রটা খেয়াল করবা যে আমার মিনিস্কাসটা কোথায় তৈরি হয়েছিল, এই জায়গায় তৈরি হয়েছিল না, তাহলে সেটাকে আমি একটু বড় করে দেখাইতেছি, আমার পুরো গোলকটা আমি কমপ্লিট করতেছি। তাহলে পুরো গোলকটা কমপ্লিট করলে কি এই টাইপের একটা গোলক আসবে, এই আসলো আমার গোলকটা। তার মধ্যে দেখো তো ইয়ার ব্যাসার্ধটা কোনটা, আমাদের যেই নলটা আছে সেই নলের ব্যাসার্ধ কিন্তু এইটা, ঠিক আছে, এটাকে আমি স্মল আর বলতেছি, স্মল আর। আর আমার যে বড় হাতের আরটা আছে, অর্থাৎ আমার গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই গোলকের সেন্টার, তাহলে এটা হচ্ছে আমার গোলকের ব্যাসার্ধ। ওকে, স্পর্শকোণটার কথা একটু এদিকের থেকে দেখাই। স্পর্শকোণটা দেখো কোনটা আসে, স্পর্শকোণটা কি দেখো, এই এদিক বরাবর আমরা টান দিব, এদিক বরাবর আমরা টান দিব, তারপর তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হবে কি আমাদের স্পর্শকোণ। আবার এখানে আমি একটু এক্সপ্লেন করে দেখাইতেছি, এইটাই তো আমাদের তরলের সেই মিনিস্কাসটা, ঠিক না, উপরের পার্টটা তো নাই, এটা হচ্ছে সেই মিনিস্কাসটা। তাহলে দেখো তরলের বক্রতল, সেখানে স্পর্শক টানবো, কোনটা নিব, যেটা কঠিন থেকে দূরের দিকে যায়, তাহলে কঠিন থেকে দূরে যায় কোনটা, এটা। আর কঠিনের পৃষ্ঠ বরাবর একটা স্পর্শক টানবো, কোনটা নিব, যেটা তরলের ভিতরের দিকে যায়, তাহলে তরলের ভিতরে নিলাম এইটা। তাহলে এখানে যে কোণ সেটাকেই তো আমরা থিটা বলবো, ক্লিয়ার, এখানে যে কোণ সেটাকেই কি আমরা থিটা বলবো। তাহলে পুরো ডায়াগ্রামটা আমি একটু আঁকতেছি, দেখো এখানে এই হচ্ছে আমার ত্রিভুজ, আর সেখানে আমার এটা হচ্ছে কি আমার স্মল আর, এটা হচ্ছে কি আমার বড় হাতের আর, আর এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ক্লিয়ার। এখানে একটা স্পর্শক টান আছে, কারণ এটা কি ছিল আমাদের ওই পৃষ্ঠ যেটা, সেই পৃষ্ঠের উপর স্পর্শক টান আছে, সেটার সাথে এখানে একটা লম্ব আছে, এই কোণটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাকে যদি একটু বড় করি, আর 90 ডিগ্রি বলতেছি, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এইটা কত আসবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও কত আসবে, থিটা। এটা যদি থিটা হয় তাহলে এখানের কোণটা কত আসবে, দেখো এই দুইটা মিলে কত 90 ডিগ্রি না, তাহলে এখানের কোণটা হবে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি এক্সপ্লেন করে দিতেছি, তোমাদের হয়তো প্রথমবার বুঝতে একটু অসুবিধা হবে, তোমরা কি করবে একটু রিক্যাপ করে দেখবা, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এই চিত্রটাই দেখো এখানে আমি আঁকছি, জাস্ট ওই গোলক টোলক এগুলো বাদ দিয়ে। তো সেখানে কি ছিল দেখো, এই যে আমি যে স্পর্শকটা টানছিলাম সেই স্পর্শকটা হচ্ছে এইটা, এই যে এখানে যে স্পর্শকটা ছিল সেটা হচ্ছে আমার এইটা, এখানে যে কোন কোণ ছিল সেটাকে আমি কি থিটা বলছিলাম। আর দেখো এই জিনিসটা কি আমাদের এই যে স্পর্শক সেটার উপর লম্ব, কেন লম্ব, কারণ এখানে একটা গোলক আছে, এটা কি কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের উপর অঙ্কিত দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই যে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুতে যে রেখা টানা যায় সেটা কি হয়, আমাদের স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ যদি থিটা হয়, এই কোণ কত থিটা, এই পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো এই কোণ আর এই কোণ কি 90 ডিগ্রি না, কারণ আমরা ব্যাসার্ধ মাপতেছিলাম না, দেখো এটা আর এটা কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা অবশ্যই আমাদের থিটা হবে, ক্লিয়ার। দেখো এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে, থিটা হবে। তোমরা আশা করি বুঝতেছো, এটা 90 মাইনাস থিটা হলে কি, এটা 90 মাইনাস থিটা, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180, সেখান থেকে আমাদের এটা কত চলে আসে, থিটা ডিগ্রি চলে আসে। নিজের একটু চিন্তা করবো, দেখতে যাবে ব্যাপারটা খুবই ইজি, আমি এখানে এক্সপ্লেন করতে গেলে একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, আমি আরেকবার দেখাইতেছি। এইটা ছিল কি আমার সেই স্পর্শকটা, এই স্পর্শকটা, এটা ছিল কি আমার এই স্পর্শকটা। ওকে, তাদের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমি কি বলছিলাম, থিটা। এখানে একটা ছোট তার আর ছিল, সেই ছোট তার আরটা কি ছিল আমাদের, এই যে গোলকটার নল যেটা ছিল সেই নলের ব্যাসার্ধ, সেটা অবশ্যই কি আমাদের নলের গায়ের সাথে কি হবে, লম্ব হবে, তাহলে এই নলের গায়ের সাথে কি এটা লম্ব। তারপর এখানে ছিল আমার সেই সেন্টারটা, সেই সেন্টারের সাথে আমি এটাকে যোগ করছিলাম, এটা ছিল কি আমার আর, এই যে এই রেখাটাকে আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে কি আমার আর। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা একটু বুঝলাম। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে, থিটা। আমরা দেখছিলাম এটা লম্ব হবে, এটা লম্ব কেন হবে, কারণ দেখো স্পর্শকের উপর কেন্দ্র থেকে আমরা কি টানলাম, স্পর্শবিন্দুতে একটা রেখা টানলাম, সেটা কি হবে, অবশ্যই স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে এটা যদি থিটা হয় আর এই পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই যে কোণটা সেই কোণটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই কি হবে, থিটা হবে। তাহলে আলটিমেটলি সব ভুলে যাও, আমরা কি পেলাম, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার থিটা, আর এখানে যে কোণ রেখাটা আছে সেটা কি আমার আর। ওকে, স্মল আর। তাহলে দেখো বড় হাতের আর, সেটার কস থিটাটা কি আমার ছোট হাতের আর না, বড় হাতের আর যেটা সেটার কস থিটাটা হচ্ছে আমার ছোট হাতের আর। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, যে আমার আর কস থিটা এটা ইকুয়াল টু আমার স্মল আর। তাহলে এখান থেকে আমি আর ইকুয়াল টু কি লিখতে পারবো, স্মল আর ডিভাইডেড বাই কি কস থিটা। সেই আরটা আমি যদি এখানে রিপ্লেস করে দিই, তাহলে এইচ ইকুয়াল টু কি পাওয়া যায়, দেখো 2t ডিভাইডেড বাই আর বাই কস থিটা ইন্টু রো জি। তাহলে আলটিমেটলি আমার এইচ এর যে রেজাল্ট আছে সেটা আসে কত, 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি।
অনেকে ফর্মুলাটা এভাবে মনে রাখে, অনেকে ফর্মুলাটা এভাবে মনে রাখে, টি এর রেসপেক্টে নিয়ে আসে আর কি। তাহলে টি ইকুয়াল টু কি লেখা যাবে দেখো, আর এইচ রো জি বাই 2 কোসাইন থিটা। ওকে, আর এইচ রো জি বাই 2 কোসাইন থিটা। অনেকে এভাবে মনে রাখে, আমি এভাবে মনে রাখতাম, অনেকে এভাবে মনে রাখে। যেভাবেই হোক তোমরা একটা যে কোনো একটা ফর্ম মনে রাখবা। তো এখানে পরিচয়গুলো আমি একটু দিয়ে দিই। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে তরল ও কঠিনের স্পর্শকোণ, তরল ও কঠিনের কি স্পর্শকোণ। তারপরে আমাদের যেই এইচটা আছে, সেই এইচটা কি আমাদের তরলের পৃষ্ঠ থেকে কত কিছু সেটা উপরে উঠলো। আমি চিত্রকে দেখাই দিব। এটা হলো উচ্চতা, কতটুকু সে উপরের দিকে উঠলো সেটা। রোটা কি, রোটা হচ্ছে আমাদের তরলের ঘনত্ব, যে তরলে আমরা কঠিনটাকে ডুবাইছিলাম সেই তরলের ঘনত্ব। আর এই যে স্মল আর, সে স্মলটা কি আমাদের নলের ব্যাসার্ধ। ওকে, স্মলারটা কি আমাদের নলের ব্যাসার্ধ। আশা করি এই জিনিসগুলো বুঝবা। তো এখন আমি চিত্রটাকে আমি তোমাদের প্যারামিটারগুলো একটু দেখাই দিই, যেখানে কোনটা দ্বারা আসলে কি বুঝাইতেছে। এটা কি থাকে আমাদের, সেই পাত্রটা থাকে, সেই পাত্রে আমাদের এখানে এখানে পানি থাকে। সেখানে আমরা কি করি, একটা চিকন নল ডুবাই। নল ডুবাইলে দেখা যায় এটা হচ্ছে পানির তল। সেই পানির তল থেকে কিছু পরিমাণ এটা উপরের দিকে উঠে যায়, উপরে যতটুকু উঠলো সেটাকে আমরা কি বলি আমাদের এইচ। ওকে, তো এই যে নলটা আছে, সেই নলটাকে যদি আমি একটু বড় করে দেখাইতাম, তাহলে সেই নলটা হয়তো এরকম, সেই নলের এদিক বরাবর একটা ব্যাসার্ধ থাকতো। তো এইটা হচ্ছে কি আমাদের স্মল আর। ওকে, তারপরে এই যে পানি, সেই পানির যে ঘনত্ব সেটা হচ্ছে কি আমাদের রো। আর যা পানির যে পৃষ্ঠটান সেটাকে আমরা কি বলতাম, এই যে তরল, সেই তরলের যে পৃষ্ঠটান সেটাকে আমরা বলতাম কি টি। আর এই যে তরল আর পানির মধ্যবর্তী যে এখানে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা কি বলতাম স্পর্শকোণ বলতাম। এটা সরাসরি দেওয়া থাকবে, চিত্রে দেওয়া থাকবে না। তো সেই থিটাটাকে আমরা কি বলতাম স্পর্শকোণ। আর স্পর্শকোণ আমরা আশা করি এতক্ষণে বুঝতে পারছি, যেটা একবার ইউজও করে ফেলছে স্পর্শকোণ জিনিসটাকে। তাহলে এটা ছিল কি আমাদের স্পর্শকোণ। আর আমাদের ফর্মুলাটা কি আসলো, ফর্মুলাটা আসলো যে টি ইজ ইকুয়াল টু আর এইচ রো জি বাই 2 কস থিটা। এটা ছিল আমাদের ফর্মুলা। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ম্যাথ করি। ম্যাথ করার পর আমি এখান থেকে একটা সুন্দর কনসেপ্টকে এক্সপ্লেন করে দিব। আমাদের আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ম্যাথটা করে আসি একটু। আচ্ছা, খেয়াল করো, প্রশ্নটা খুবই ইজি। যদি থিওরিটা বুঝে থাকো তাহলে একদম সরাসরি ফর্মুলার অঙ্ক, সবই দেওয়া আছে। আমাদের কি ফর্মুলাতে জাস্ট ভ্যালুটা ইনপুট করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে যে একটা কৌশিক নলের ব্যাস কত, ব্যাস দেওয়া আছে। তাহলে আমাদের কি ব্যাসের মাধ্যমে স্মল আরটা দিয়ে দিছে। একে আমরা কি করলাম, এত পৃষ্ঠটান এবং এত ঘনত্বের একটা তরলে ডুবালাম। ডুবেলে নলের কত উচ্চতায় পানিটা উঠবে। ওকে, তাহলে এখানে আমাদের কি অত ঘনত্ব এবং অত পৃষ্ঠটানের একটা তরল ছিল। সেই তরলে আমরা কি একটা নলকে ডুবালাম। নলকে ডুবাইলে কি হবে, সেটা উপরের দিকে উঠে যাবে না? উপরের দিকে কি এরকম পানিটা উঠে যাবে। তো কত উচ্চতায় পানিটা উঠলো সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো একটা জিনিস খেয়াল রাখবা, যে কখনো যদি আমাদের থিটাটা দিয়ে না দেয়, তাহলে আমরা আমাদের যে ফর্মুলার টার্ম আছে সেখান থেকে আমরা থিটাটা বাদ দিয়ে দিব। অর্থাৎ আমরা ধরে নিব আমাদের থিটা যেটা, সেটা হচ্ছে কত 0 ডিগ্রি। আমরা ধরে নিব কি আমাদের থিটা 0 ডিগ্রি, যদি কখনো আমাদের কি দেওয়া না থাকে, স্পর্শকোণটা দেওয়া না থাকে। যেমন এই কেসে আমাদেরকে স্পর্শকোণ দেওয়া ছিল না, তখন আমরা ফর্মুলাই ব্যবহার করবো এটা, টি ইজ ইকুয়াল টু আর এইচ রো জি ডিভাইডেড বাই 2। আমরা ফর্মুলা ইউজ করবো কোনটা, এটা ধরে নিব কস থিটা সমান সমান কি ক্লোজ টু 1। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ক্লোজ টু 1 ধরে নিব। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, দেখো আমরা ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু এইচ রো জি ডিভাইডেড বাই 2 আর এইচ রো জি ডিভাইডেড বাই 2। এখান থেকে আমার বের করতে হবে কি এইচটা। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত আসবে, 2t বাই এইচ রো জি, এটা আসবে। তাহলে 2 ইন্টু টি এর ভ্যালু কত 7.2 ইন্টু 10⁻², ডিভাইডেড বাই আচ্ছা আর রো জি, এটা ঠিক আছে, আর রো জি। আর মানে কত, আমাদের ব্যাস হচ্ছে এত, তাহলে ব্যাসার্ধ হবে 0.11 ইন্টু রো কত 10⁻³ ইন্টু জি মানে কত 9.8। তাহলে ভ্যালুগুলো বসালে তোমরা এখান থেকে কি এইচ এর একটা মান পাবা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে এইচ এর একটা ডেফিনিট ভ্যালু পাবো। তো মনে করো আমরা এইচ পাইলাম 0.1 মিটার, এরকম কিছু একটা পাইলাম। মনে করো আমরা এইচ পাইলাম কত 0.1 মিটার, দ্যাট ইজ 10 সেন্টিমিটার লম্বা কি একটা নল। প্রশ্নের ভিত্তিতে কোথাও নলের দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ আমি যে নলটা ডুবাইলাম সেটা দৈর্ঘ্য কত হবে সেটা নিয়ে কোনো কিছু মেনশন করা নাই। তাহলে এখন যদি এরকম হয়, আমি নলের দৈর্ঘ্যই নিলাম 5 সেন্টিমিটার, তখন কি হবে? তোমাদেরকে ধারণা এটা যে আমাদের পানিটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। এটা তো 10 সেন্টিমিটার ওঠার কথা, কিন্তু 5 সেন্টিমিটার পরে উঠে সে কি দেখবে, আর নল নাই, তাহলে সেটা ফোয়ারার মতন বাইরের দিকে পানি ফেলতে শুরু করবে। সেরকম কিন্তু হবে না, কারণ ওখানে কোনো মোটর টোটো নেই। আমরা ইনফাইনাইট কোনো এনার্জি সোর্স তৈরি করতে পারবো না। ওখান থেকে কি মনে হইতেছে না নিজে নিজে পানিটা উঠে বাইরের দিকে পড়তেছে? তো ওখানে আসলে হয় কি, সেটার জন্য আমাদের একটা জিনিস একটু দেখে আসতে হবে। আমরা এই ফর্মুলাটা একটু দেখি, যে আমরা এখানে একটা ফর্মুলা কিন্তু পাইছিলাম, এইচ ইজ ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই আর রো জি। এইচ ইজ ইকুয়াল টু কত 2t ডিভাইডেড বাই আর রো জি। আমি একটু লিখি এখানে, জিনিসটাকে একটু এক্সপ্লেন করি। তাহলে 2t ইকুয়াল টু কি পাইছিলাম, নিজেই বলে গেছি ফর্মুলা, এইচ ইজ ইকুয়াল টু 2t বাই আর রো জি। ওকে, কি পাইছিলাম আমরা এখান থেকে, এইচ ইজ ইকুয়াল টু 2t বাই আর রো
জি। তো এখান থেকে যদি আমি শুধু আরটাকে এই পাশে আনি তাহলে দেখো এইচ ইন্টু আর এটা সমান সমান থাকে কত 2t বাই রো ইন্টু জি। আমাদের এই জিনিসটা কিন্তু এখানে থাকতেছে। তাহলে ডান পাশটা একটু খেয়াল করো, ডান পাশের ভিতরে আমার 2 আছে, তারপরে টি আছে, রো আছে, জি আছে। একটা নির্দিষ্ট তরলের জন্য সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি কি আমার এখানে এইচ আর আর এই দুটার গুণফল কি আমাদের কনস্ট্যান্ট না? এই দুটার গুণফল কি আমাদের কনস্ট্যান্ট। তার মানে এইচ আর আর এটা কি একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। এইচ আর আর কি হয় একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। তো এখানে আরটা একটু মনে করো, আরটা কি ছিল? আরটা ছিল আমাদের যে মেনিসকাসটা তৈরি করছিলাম আমরা, মেনিসকাসটা আমরা যে তৈরি হয়েছিল ওই যে তরল পৃষ্ঠটা এরকম যখন উঠে গেছিল, উঠে গেলে এই যে একটা মেনিসকাস তৈরি হয় না, সেটার কিন্তু একটা ব্যাসার্ধ ছিল, মনে আছে? সেটার একটা ব্যাসার্ধ ছিল, এটাকে আমরা ক্যাপিটাল আর বলছিলাম। সেই মেনিসকাসের রেডিয়াস, সেই মেনিসকাসটা কি আমাদের রেডিয়াস। আশা করি এই জিনিসটা মনে আছে। তো যখন আমরা দেখি যে আমাদের ওই আগের কেসটার মতন যে আমাদের 10 সেন্টিমিটার এইচ উচ্চতা আসতেছে আমাদের ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে, কিন্তু আমাদের যেই নলের দৈর্ঘ্য আছে সেটাই যখন 5 সেন্টিমিটার, তখন হয় কি আমাদের তরল পৃষ্ঠটা প্রথমে দেখো মনে করো এই যে 2 সেন্টিমিটার উঠলো তখন এরকম থাকলো, 3 সেন্টিমিটার উঠলো তখন এরকম থাকলো, 4 সেন্টিমিটার উঠলো তখন এরকম থাকলো, যখন এই 5 সেন্টিমিটারের দিকে যাবে তখন সে তার মেনিসকাসটাকে এরকম বাড়ায় দিবে। ওকে, মেনিসকাসটাকে এরকম ফ্ল্যাট আউট করে দিবে একদম। তো ফ্ল্যাট করলে সুবিধা কি দেখো, যে এখানে আমাদের যে গোলকটা ছিল সেই গোলকটার কিন্তু একটা ডেফিনিট রেডিয়াস ছিল, এই এতটুকু রেডিয়াস ছিল। যখনই আমরা এখানে চলে আসছে তখন দেখো গোলকটাকে সে বড় করে দিছে, গোলকটাকে সে কি করলো এরকম উপরের দিকে এরকম এরকম করে যাচ্ছিল, এরকম করে যাচ্ছিল উপরের দিকে উঠে কি সে নিজেকে একটু ফ্ল্যাট করে দিবে। অর্থাৎ এই ছিল যখনই উপরের দিকে আসতো তখন সে কি নিজেকে ফ্ল্যাট করা শুরু করবে। তো ফ্ল্যাট করলে হয় কি, ফ্ল্যাট করলে আমাদের এই যে মেনিসকাসটা আছে সেটার ব্যাসার্ধটা কিন্তু বেড়ে যায়। তাহলে আমরা কি দেখতেছি, যখনই সে উপরের দিকে যায় তখন সে আরটাকে বৃদ্ধি করতেছে। আর বৃদ্ধি করতেছে কখন? যখন আমার যাওয়ার মতন আর কোনো উচ্চতা নাই, যতটুকু দেওয়ার কথা তার থেকে কম আমার পাইপের পরিমাণ আছে। মানে আমার যাওয়ার কথা কত 10 সেন্টিমিটার উঠার কথা, কিন্তু আমার পাইপই আছে 5 সেন্টিমিটার। তখন সে কি করবে, যতই উপরের দিকে যাবে তার মেনিসকাসটাকে আস্তে আস্তে কি কমানো শুরু করবে। তো মেনিসকাস কমাইলে সুবিধা কি দেখো, এই যে আর যখন আস্তে আস্তে মেনিসকাসের যে রেডিয়াস সেটাকে বাড়ানো শুরু করবে। তো বাড়াইলে সুবিধা কি, যখন আমার আরটা ধীরে ধীরে বাড়তে থাকবে তখন এইচটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ এইচ যে সমানুপাতিক 1/r, আমার যদি আরটা কি হয় অনেক বেশি বেড়ে যায়, আরটা যদি কেমন বেড়ে যায় তাহলে এইচটা কি ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু। ক্লিয়ার এটা? আর যদি বাড়ে তাহলে এইচটা কি কমতে থাকবে। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই আমাদেরকে বলে যে আমাদের ইনফিনিট এনার্জি সোর্স বা ওরকম ঝর্ণার মতন কিছু তৈরি হতে পারবে না। এটার যদি আমরা উচ্চতাটা কমাই দেই, অর্থাৎ পাইপটাকে যদি আমরা কেটে দিই, তাহলে দেখা যাবে কি সেটা মেনিসকাসটাকে বড় করে দিয়ে নিজের যে হাইটটা সেই হাইটটাকেই কি একটু কমায় আনবে। তো এই যে একটা ফর্মুলা আমরা দেখলাম এইচ সমানুপাতিক 1/r, এটাও আসলে একটা বিজ্ঞানের ফর্মুলা, সেটাকে আমরা বলি কি বিজ্ঞানী জুরিনের সূত্র। বইতে একটু ছোট্টভাবে দেওয়া আছে, আমি এক্সপ্লেন করে দিলাম একটু। তাহলে এটাকে আমরা কি বলবো, আমাদের জুরিনের সূত্র। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এখন এখান থেকে আমরা দুই একটা ম্যাথ করবো, কারণ আগের ক্লাস যেটা ছিল সেখানে আমি একটা জিনিস বলছিলাম যে ওই সুইয়ের যে অঙ্কটা, সেই অঙ্কটার ভিতরে একটা ঘাপলা আছে। তো সেই জিনিসটা এখানে ক্লিয়ার করে আমাদের আজকের ক্লাসটা একটু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের লাস্ট ক্লাসটা করতেছি এই অধ্যায়ে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা একটা অ্যাডমিশন টেস্ট আসছিল, বেশ ট্রিকি একটা কোয়েশ্চেন, অনেক সময় বুঝতে অসুবিধা হয়। একটু ভালোভাবে খেয়াল করবেন আর দুই একবার একটু রিক্যাপ করে দেখবেন, তাহলে হয়তো পুরোটা বুঝতে পারবেন, আর যদি একবারে বুঝতে না পারেন। আচ্ছা দেখো, তাহলে 6 পা বিশিষ্ট এত ভরের একটা পোকা পানির উপরে তলে দাঁড়িয়ে থাকতে পারে। ওকে, পানির উপর আমরা বিভিন্ন সময় পোকা টোকা ভাসতে দেখি, তো আমাকে বলে দিচ্ছে এরকম একটা ভরের পোকা আছে সেটা পানিতে ভাসতে পারে। এখন বললো কি, আচ্ছা ভিডিওটা একটু কেটে গেছিল, আমি আবার শুরু করি। তো 6 পা বিশিষ্ট এত ভরের একটা পোকা পানির উপরে তলে দাঁড়িয়ে থাকতে পারে এবং 6টা পা সমান ভর বহন করে। তো 6টা পা সমান ভর বহন করলে তাহলে একটা পা কয়টা ভর বহন করবে? তাহলে একটা পায়ের উপর যতটুকু ভর পড়বে সেটা হবে 3 × 10⁻³ ডিভাইডেড বাই 6। তাহলে আমরা এটা বুঝতেছি যে একটা পা সেটার উপর কতটুকু ভর আছে, এতটুকু ভরের ওজন তার উপর পড়বে। ওকে, এবং পোকার পায়ের তলাটা এত ব্যাসার্ধের গোলক আকৃতির, অর্থাৎ বলে দিচ্ছে আমাদের পোকার যে পা সেটা কি একটা ফুটবলের মতন, একটা মার্বেলের মতন, একটা গোলক আকৃতির একটা বলের মতন, এবং সেটার ব্যাসার্ধ কত? সেটার ব্যাসার্ধ হয়েছে 2 × 10⁻5 মিটার। তাহলে 100 ব্যাসার্ধের কি গোলক আকৃতির পা। পা যদি হয় তাহলে পানির সাথে পোকার পায়ের স্পর্শগুণ কত? ওকে, তাহলে পোকাটা কি করতে পারতেছে? পানির উপরে তলে দাঁড়িয়ে থাকতে পারে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের কি স্পর্শ কোণটা বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো সেটা কিভাবে বের করা যায়। আমরা চিত্রের ভিতর কিভাবে দেখি যে এরকম পানি থাকে, পানির উপরে এরকম পোকাগুলো কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে এটার যে পা, সেই পা গুলাকে বলছে কি এরকম গোল গোল পা গুলা। ওকে, তাহলে পা গুলা কি এরকম গোল গোল। তাহলে এই যে পায়ের যে এরিয়াটা সেটাকে আমি একটু জুম করে দেখাই, জুম করে দেখালে দেখা যাবে কি এই যে মোটা সেই পাটা, গোল বলের মতন আকৃতির যে পাটা বলছে, যেটার ব্যাসার্ধ কত স্মলার, এবং এই পাটা পানির উপর ভেসে আছে। তো পোকা যখন পানির উপর ভেসে থাকে তখন সে কি করবে, পানির যে তলটা আছে সেই তলটাকে এরকম কার্ভ করে দিবে। ওকে, পানির তলটাকে সে কি করবে, একটুখানি বাঁকা করে দিবে। তো সেই জায়গায় পানিটাকে কি করে থাকবে, এরকম স্পর্শ করে থাকবে পানিটা।
ওকে, তো আমরা আগের মতন ওই যে ইয়ার অঙ্কটা করছিলাম সেখানে যেরকম ধরে নিয়েছিলাম এটাকে হাফ পরিমাণ ডুবে যাবে, এটা তো আমরা ধরে নিছি কি একদম হাফ পরিমাণ ডুবে যাবে। ওকে, তো এরকম যখন থাকবে এখন আমাদের কাজ হয়েছে কি এখানে স্পর্শকোণটা খুঁজে বের করা, অর্থাৎ স্পর্শকোণটা কোথায় আছে সেটা খুঁজে বের করা। তাহলে দেখো এখানে আমরা আগের যে ম্যাথটা এরকম যদি হাফ পরিমাণ ধরে নিই তাহলে কিন্তু আমাদের একটা অ্যাজাম্পশন থাকবে। তো আমরা ধরে নিব না যে এরকম একটা হাফ পরিমাণ থাকবে, আমরা ধরে নিব কি যেরকম জেনারেল একটা যে কোনো একটা শেপ হয়তো সে ধারণ করছে, সাপোজ এরকম হতে পারে, যে এরকম পানি ছিল সে এই টাইপের কি একটুখানি বাঁকাইছে, অর্থাৎ হাফ পরিমাণ সে ডুবে নেই, কিছু পরিমাণ পাটাকে ডুবাইছে, আর পোকাটা আছে কোথায়, পোকাটা দেখো এই জায়গায় কিন্তু আছে কোথাও। ওকে, এরকম আরো অনেকগুলো কি মোটমাট 6টা পা আছে। তো আমরা একটা পায়ের উপর অ্যানালাইসিস করতেছি, তারপরে আমরা কি ওই একটা পায়ের মাধ্যমে বাকি সবগুলোর হিসাব করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম কাজ হচ্ছে স্পর্শকোণটা বের করি খুঁজে। তাহলে দেখি আগে স্পর্শ করছে কোথায়, দেখো তো এই জায়গায় স্পর্শ করছে না, তাহলে স্পর্শকোণটা আগের নিয়মে স্পর্শকোণটা আঁকতে হবে কিভাবে, দেখো যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুতে আমরা কি করবো, তরলের বক্রতলের উপর একটা স্পর্শক আঁকবো। তাহলে এই যে স্পর্শক আঁকলাম সেটা নিতে হবে কোনটা, যেটা কঠিন থেকে দূরের দিকে যায়, তাহলে কঠিন হচ্ছে কি আমাদের পা, সেটার থেকে দূরের দিকে যায়, তাহলে এটা হবে কি আমার এদিকের যে রশ্মিটা আমরা আঁকতাম সেটা। আর আরেকটা হবে কি আমাদের যে তরল, সেই তরলের সাথে স্পর্শক, তাহলে তরলের সাথে স্পর্শকটা নেই, সেটা আমাদের একটু অ্যাজাম করা হয়, ওই ওখানে যেরকম অ্যাজামশন করতে এখানেও অ্যাজামশন করা হয় যে এটা সরাসরি কি আমাদের নিচের দিক বরাবর থাকবে। ওকে, তাহলে তরলের স্পর্শকটা ধরা হয় কি এই টাইপের, এবং সেটা থাকবে কি নিচের দিকে। তাহলে আমার যে স্পর্শকোণ সেই স্পর্শকোণটা আসবে কোনটা, এই স্পর্শকোণটা, এটা হচ্ছে কি আমার থিটা। ওকে, এটা যদি থিটা হয়, এখন আমরা এটাকে একটুখানি এরকম একটা হরাইজন্টাল লাইন টানলাম, তাহলে হরাইজন্টাল লাইন যদি টানি তাহলে দেখো এটা যদি থিটা হয়, এটা কত 90, তাহলে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কত আসবে মান 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা করি এটা বুঝতে পারছো। আমি এখন পরের পেজে যাইতেছি, ঠিক আছে, এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখো সেম চিত্র আবার রাখতেছি। আমার এখানে কি ছিল, সে পাটা ছিল, সেটা এখান দিয়ে এসে এরকম একটু কার্ভ করছিল, আমার চিত্রটা একটু খারাপ হয়েছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এরকম কার্ভ করছিল। আমরা দেখলাম এদিক বরাবর একটা স্পর্শক টানছিলাম, যেটা কি আমাদের যে বিন্দু স্পর্শ করছে সেই বিন্দুতে তলের বক্রতলের সাথে কি স্পর্শক, আর এই বিন্দুতে আমরা কঠিনের সাথে স্পর্শক টানছিলাম, সেটা আমাদের কি তলের সাথে যে কোণ উৎপন্ন করছিল এটাকে আমরা থিটা বলছিলাম, আর ভূমির সাথে এখানে যে কোণটা আছে সেই কোণটা আমরা বের করছিলাম কত 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তো এখন আমাদের এই যে বলটা যখন আমাদের এটার উপর থাকবে, এটাকে যদি আমরা উপর থেকে দেখতাম তাহলে কি দেখতাম, এটাকে ভিজুয়ালাইজ করা যায় কিভাবে, যে মনে করো একটা মার্বেল, সেটাকে তুমি এভাবে ডুবাই দিছো, তাহলে মার্বেলের চারিদিকে দেখলে কি হবে, একটা টান টান পর্দার ভিতরে একটা মার্বেল থাকলে মার্বেলটা ভিতরের দিকে ডুবে যায় না একটু, একটা যদি টান টান পর্দা নেই, সেখানে মনে করো খুব ভারী একটা বল তুমি রেখে দিছো, তাহলে কি হবে সেটা ভিতরের দিকে চলে যাবে, তাহলে মার্বেলটাকে কি চারিদিকে এরকম করে টাচ করে থাকবে না ব্যাপারটা, এই যে এরকম, যে মনে করো আমার এখানে কি একটা শীট আছে, ওকে এই একটা শীট আছে, এখানে তুমি খুব ভারী একটা মার্বেলকে রেখে দিচ্ছ, তাহলে কি হবে এটা ভিতরের দিকে ঢুকে যাবে আর চারিদিকটা কি এরকম কার্ভ হয়ে থাকবে। তখন আমাদের যে পৃষ্ঠটা কি এখানে এই যে ব্যাসার্ধ বরাবর চারিদিকে এদিক বরাবর আমাদের মার্বেলটাকে টাচ করে থাকবে না আমাদের পানির পৃষ্ঠটা, বুঝতে পারছো আশা করি, পানির পৃষ্ঠটা কি করবে মার্বেলটাকে চারিদিকে টাচ করে থাকবে। তো এই যে টাচ করে থাকতেছে সেই কারণে আমার কি হবে এখন এটার উপর একটা পৃষ্ঠ টান জেনারেট হবে। তো সেই পৃষ্ঠ টানের দিকটা কোন দিকে, পৃষ্ঠ টানের কারণে যতটুকু বল তৈরি হইতেছে এদিক বরাবর সেটা হবে কি আমার এফ টি, কারণ পৃষ্ঠ টান সবসময় কি আমাদের যে তরল পৃষ্ঠ আছে সেটা স্পর্শক বরাবর প্রযুক্ত হয়। ওকে, তাহলে স্পর্শক বরাবর কি এই এফ টি পরিমাণ বল প্রযুক্ত হলো। তাহলে এখানে যদি এফ টি হয় তাহলে আমরা এটাকে এই দুইটা উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এদিক বরাবর আরেকটা হচ্ছে এদিক বরাবর। ওকে, এই দুটো উপাংশ ভাগ করলাম, তাহলে এফ টি এর এদিক বরাবর উপাংশ কি আসবে, এফ টি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ এফ টি সাইন থিটা, এটা আসলো। আর এদিক বরাবর যে উপাংশ সেটা বুঝতে পারতেছো এফ টি কস থিটা আসবে, এরকম আসবে। তাহলে এটা তো আমরা শুধুমাত্র একটা দিকের জন্য হিসাব করলাম। তুমি একটু খেয়াল করো, আমার আগের ক্লাসগুলো যদি বুঝে থাকো তাহলে আমাদের তরল পৃষ্ঠ যদি পুরা এদিকে 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 পুরাটা টাচ করে থাকে, তাহলে এইটার উপর পৃষ্ঠ টানের কারণে এরকম অনেকগুলো বল প্রযুক্ত হবে। এ দেখো এদিক এদিক বরাবর এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে, বুঝছো, একটা বল আছে, বলটাকে এরকম পুরা পৃষ্ঠটাকে এরকম করে একটু কার্ভ করে ধরে রাখছে, তাহলে এই যে কার্ভের এদিক বরাবর এদিক বরাবর এদিক বরাবর এদিক বরাবর পুরো চারিদিকে কি পৃষ্ঠ বরাবর আমার মোট বল একটা প্রযুক্ত হবে। তো সেই সবগুলো যে বল আছে সবগুলোর লব্ধি যে বলটা সেটা কিন্তু আমরা হিসাব করতে পারতাম সরাসরি, কি করতে হতো শুধু পৃষ্ঠ টান ইন্টু কতটুকু দূরে সেটা দৈর্ঘ্য টাচ করে আছে আমাদের কঠিনটাকে, পৃষ্ঠটা কতটুকু দৈর্ঘ্যে কঠিনটাকে টাচ করে আছে সেটা বসাই দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যেত। তো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমার যে এদিক বরাবর একটা বল থাকবে, এই যে এখানে যদি একটা মার্বেল রাখতাম আমি, মার্বেলের স্পর্শক বরাবর কি এদিক বরাবর একটা বল থাকতো, ঠিক সেম ভাবে মার্বেলের এদিক বরাবর কিন্তু আরেকটা বল থাকতো, দেখো বুঝতে পারো কিনা, এদিকে একটা বল থাকলে ঠিক সেম ভাবে কিন্তু এদিক বরাবর একটা বল থাকবে। তো সেই বল দুইটার দেখো এইটার আমি ভূমি বরাবর উপাংশ নিব আর কি লম্ব বরাবর উপাংশ নিব, এটারও আমি ভূমি বরাবর উপাংশ নিব আর লম্ব বরাবর উপাংশ নিব। তাহলে দেখো একটু খেয়াল করে যে ভূমি বরাবর যে উপাংশ দুইটা থাকবে সেই দুইটা কিন্তু বাদ পড়ে যাবে। আমি এটাতে দেখাই তাহলে হয়তো আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে যে এদিক বরাবর যেমন একটা বল আছে ঠিক সেম ভাবে এটার বিপরীত দিকে এদিকেও কিন্তু একটা এফটি পরিমাণ বল থাকবে। সেই বলেরও দেখো একটা কজ উপাংশ থাকবে, ভূমি বরাবর উপাংশ থাকবে, আর একটা কি উপরের দিক বরাবর উপাংশ থাকবে।
তো এই যে বিপরীত দিকে যে উপাংশগুলো এগুলো কিন্তু বাদ পড়ে যাবে। তাহলে মোট যে বল সেই বলের শুধুমাত্র উপরের দিক বরাবর উপাংশগুলা বাকি রয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তোমরা এটা কি আরেকটু চিন্তা করে দেখবা যে আমাদের বলগুলা কি মার্বেলের চারিদিকে পৃষ্ঠের সাথে স্পর্শ করবে, এরকম 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 চারিদিক বরাবর আছে, সবগুলার ভূমির উপাংশগুলো বাদ পড়ে যাবে আর লম্ব উপাংশগুলো অ্যাড হবে। তাহলে এরকম এরকম অনেকগুলো লম্ব উপাংশ অ্যাড হবে। সেই মোট কতটুকু বল প্রযুক্ত করতেছে সেটা কিন্তু আমরা ফর্মুলা থেকে বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমি এখান থেকে লিখতেছি যে এফ টোটাল এটা ইকুয়ালটা আসবে কত, আমার পৃষ্ঠ টান ইন্টু দৈর্ঘ্য। ওকে, দৈর্ঘ্য বা এল। তো এখানে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য মানে কি ছিল, কঠিনকে যতটুকু টাচ করে রাখছে, তাহলে কঠিনটা ছিল আমার পা, সেই পাটাকে আমরা দেখতেছি টাচ করে রাখছে কতটুকু, দেখো এই যে পৃষ্ঠ বরাবর যতটুকু আছে ততটুকু, অর্থাৎ 2 পাই আর পরিমাণ টাচ করে আছে। তাহলে টি ইন্টু এখানে কত আসবে 2 পাই স্মল আর। কিন্তু দেখো এই যে পুরা বল, সেই পুরা বলটা কিন্তু আমার উপরের দিকে ছিল না। মানে পুরা বলের কিছু অংশ কিন্তু বাদ পড়ে গেছিল, কোনগুলা, এই যে কজ উপাংশগুলা, সবগুলার কজ উপাংশ কিন্তু বাদ পড়ে যায়। তাহলে থাকবে কি শুধুমাত্র এখানে সাইন উপাংশগুলা, মানে উপরের দিক বরাবর উপাংশগুলো। আচ্ছা উপরেরটা কিন্তু কজ আসছিল, আমি ভুল বলছি একটু, নিচের গুলা যেহেতু সাইন আসছিল, সাইনগুলো সব বাদ পড়ে গেছিল আর উপরের গুলা সব কজ, তো কজটা আমাদের রয়ে গেছিল। ওকে, তাহলে এখানে কজ থিটা বসালাম। একটু চিন্তা করবা, চিন্তা করলে হয়তো বুঝতে পারবা, আর নইলে ভিডিওটা আরেকবার রিকেপ করে দেখবা, তাইলেই আশা করি ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে এখানে আমরা কি বসাবো, একটা কস থিটা বসাবো। তাহলে আমরা দেখতেছি আমাদের একটা যে পা, সেই পায়ের উপর টোটাল ফোর্স আছে কত, টি 2 পাই কস থিটা। অর্থাৎ আমাদের যে মার্বেলটা ছিল সেটা পাটাকে যে আমরা এভাবে রাখছিলাম, সেটার উপর কি পৃষ্ঠটা এরকম সারফেস বরাবর এরকম বল দিতেছিল, এদিকে 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 সবগুলা উপরের দিক বরাবর মোট এতটুকু বল দিতেছে। সবগুলা বলকে যদি আমরা যোগ করতাম, সব মোট মাঠ কি এতটুকু পরিমাণ আমাকে বল দিতেছে। তাহলে এখন এতটুকু বলের কারণে সে কতটুকু ভরকে সাপোর্ট দিতে পারবে একটু খেয়াল করো। একটা পায়ের উপরে বল পরে ভর আছে কতটুকু, এতটুকু। তাহলে এই এতটুকু ভরের যে ওজন, সেই ওজনকে সে কি করতে পারবে, সাপোর্ট দিয়ে রাখতে পারবে। ঠিক আছে, তো এরকম 6টা পা সাপোর্ট দিবে, সাপোর্ট দিলেই কি সে মোটামুটি ভেসে থাকতে পারবে। তাহলে আমার বের করতে হবে কি, যে একটা পা যদি এতটুকু ভর গ্রহণ করতে পারে, সেটুকুর জন্য যতটুকু পৃষ্ঠটান দরকার হবে। অর্থাৎ আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, যে আমাদের এই যে পা, সে পায়ের উপর ভর আছে কোন দিকে, নিচের দিক বরাবর না, এই যে স্মল এম পরিমাণ নিচের দিকে ভর আছে, সেটার কারণে যে ওজন হইতেছে সেটা কত, এমজি। আর আমরা দেখলাম কি উপরের দিকে টোটাল যে ফোর্স, এই যে উপর দিকে উপাংশগুলা টোটাল যে ফোর্স আসতেছে সেটা হচ্ছে আমার কি এফটি। যদি পোকাটা পানির উপর ভেসে থাকে তাহলে অবশ্যই এই দুটা কি সমান হবে। এরকম প্রত্যেকটা পায়ের জন্য এরকম 6টা জোড়া পাবো। ওকে, তো আমাদের একটা হিসাব করলেই হবে, একটা ইকুয়েট করলেই হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি, আমাদের এফটি যেটা সেটা কার সমান, অবশ্যই এমজি এর সমান। তাহলে এখান থেকে এফটি ইকুয়াল টু কি আসবে, আমাদের এমজি চলে আসবে। তাহলে এখান থেকে এফটি টোটাল, এখানে আমার টোটাল বসানো উচিত, টোটাল। ওকে, এই টোটালটা, তাহলে সেটা করলে কি বসাইতে পারবো, টি ইন্টু 2 পাই আর ইন্টু কস থিটা ইকুয়াল টু এম ইন্টু জি। তোমাকে এখান থেকে বের করতে হবে কি থিটাটা, তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, এম জি ডিভাইডেড বাই 2 পাই টি আর, সেটার কজ ইনভার্স। ওকে, তো এটা করলে তোমরা কি এখান থেকে একটা অ্যান্সার পেয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা অ্যাডমিশন আসছিল একবার, তো একটু ট্রাই করে দেখবা। আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, যে আমার কাছে কি 6টা পা বিশিষ্ট একটা পোকা ছিল, তাহলে পোকাটা হয়েছে কি এটা, এটার মোট ভর কত, মোট ভর হয়েছে 3 × 10⁻³ গ্রাম। এখন এটা কি করে একটা পানির উপর ভেসে থাকতে পারে, তাহলে বুঝতে পারতেছো পানির উপর ভেসে আছে কেন, পৃষ্ঠ টানের কারণে। এটা যখনই পায়ের এই যে এটা যখনই আমাদের কি একটা পা দিয়ে এরকম তলের উপরে পা রাখছিল, তখনই সেটা কি করে ফেলছিল, এরকম একটু তরলের যে পৃষ্ঠটা, সেই পৃষ্ঠটাকে একটু দাবায় ফেলছিল। তো সেই কারণে তরলের পৃষ্ঠটা কি করছে, সেটাকে উপরের দিক বরাবর স্পর্শক বরাবর বল দেওয়া শুরু করছে, অর্থাৎ এদিকে আর এদিকে বল দেওয়া শুরু করছে। তো এই বলের উপরের দিক বরাবর যে উপাংশ, সেগুলোর কারণে সে কি করতে পারতেছে, ভাসতে পারতেছে। তো এখন আমরা দেখলাম একটা পায়ের উপর উপরের দিক বরাবর উপাংশ যা, সেটাকে এতটুকু ভর বহন করতে হবে, কারণ তার প্রত্যেকটা পা কি করে, সমান ভার বহন করে। অর্থাৎ পোকার যে ভর, সে ভরটাকে 6টা পায়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে একটা পায়ের উপর ভর পড়বে কতটুকু, এতটুকু। তাহলে আমরা দেখলাম যে একটা পায়ের উপর ভর আছে এতটুকু। এখন আমরা বের করলাম যে পৃষ্ঠটানের কারণে একটা পায়ের উপর কতটুকু ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হইতেছে। তো সেই বলটা আমরা হিসাব করে দেখলাম যে পৃষ্ঠটানের কারণে তার উপর মোট মাঠ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হইতেছে এতটুকু, এফ টোটাল টি ইন্টু 2 পাই আর ইন্টু কস থিটা। ওকে, তো সেইটা যদি আমাদের ওই পায়ের উপর প্রযুক্ত যে যতটুকু ভার কাজ করতেছে সেটা সমান হয়, তাহলে এই দুইটা কি হবে, পোকাটা ভেসে থাকতে পারবে। তাহলে এই দুইটা ইকুয়াল, এখান থেকে আমরা কি কস থিটাটা পেয়ে যাবো। তো আশা করি জিনিসটা বুঝবা। তোমাদের এখানে বোঝার জিনিস হচ্ছে এইটা মেনলি, যে এই যে গোল করে একটা শেপ আছে, সেটা যে চারিদিক বরাবর বল অনুভব করতেছে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাইলেই মোটামুটি একটু ক্লিয়ার। ওকে, তো এটাকে আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, দেখো বুঝো কিনা। যদি এটা চিত্রের মাধ্যমে দেখানো অনেক টাফ, আমি মনে হয় খুব একটা পারবো না। যে এরকম একটা বল ছিল, ঠিক আছে, এটা ছিল কি তার পাটা, পুরোপুরি পাটা। তো সেই পায়ের এদিক বরাবর বল প্রযুক্ত হইতেছে, এদিক বরাবর বল প্রযুক্ত হইতেছে। চিন্তা করো এরকম যখন একটা ইয়া থাকে, এরকম যখন একটা সিলিন্ডার আছে, এরকম যখন একটা সিলিন্ডার আছে, এটার উপর আমি একটা বল রাখছি,
তো সেই বলের দেখো এদিক বরাবর এদিক বরাবর এদিক বরাবর চারিদিকে কিন্তু এরকম ভাবে বল প্রযুক্ত হইতেছে। তো ওই জিনিসটাকে আমি দেখাইছিলাম, এখানে একটা বল আমরা উপর থেকে দেখতেছি, এখানে একটা বল, সেটার উপর বল প্রযুক্ত হচ্ছে কোন দিক বরাবর, দেখো এই যে এদিকে 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 যেদিক বরাবর টাচ করে আছে জিনিসটা সেদিকের চারিদিকে কাটার মতন চারিদিকে বলগুলা বের হয়ে আছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, তোমরা একটু চিন্তা করিও, নিজের মাথায় চিন্তা করলেই বুঝতে পারবা। তো এটা ছিল আমাদের এই অঙ্কটা। এখন আমরা যেই পানির একটা অঙ্ক করছি সেটার দিকে একটু খেয়াল করো। ওই যে রডের একটা অঙ্ক করছিলাম, ঠিক আছে, রডের যে অঙ্কটা করছিলাম যে সুইটা এখানে ভেসেছিল, ওকে, সেই সুইটা ভেসেছিল। তো সুই যখন ভেসেছিল তখন আমরা দেখছিলাম যে সুইয়ের উপর ঊর্ধ্বমুখী একটা বল আসছিল, সেই বলটা কত আমরা দেখছিলাম সেটা কত 2t এর সমান। তো 2t সমান সমান আমরা লিখছিলাম mg, সেখান থেকে m সমান সমান পাইছিলাম কি 2t/g। তো এখান থেকে একটু খেয়াল করো যে আমাদের 2t/mg, এখান থেকে আমরা m সাপোজ 1.5 গ্রাম পাইলাম, 1.5 গ্রাম পেলাম, তাহলে এখান থেকে আমাদের আনসার কি যে m যদি 1.5 গ্রাম হয় তাহলে এটা এখানে ভেসে থাকতে পারবে। এখন চিন্তা করো, আমি দেখলাম যে আমার 2t এটা সবসময় কি mg এর সমান হবে। আমি যদি কোনোভাবে m = 1 গ্রাম করে দেই তাহলে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাবে না? একটু খেয়াল করো, এই যে mg এর কারণে মনে করো 1.5 × 9.8 এত নিউটন বল কি নিচের দিক বরাবর প্রযুক্ত হইতেছে, আর উপরের দিকে কত 2t পরিমাণ বল প্রযুক্ত হইতেছে, তাহলে 2 × t। দেখো এই বলটা কিন্তু একটা ফিক্সড রাশি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমাদের এখানে বাম পাশে যে রাশি সেটা আমরা দেখলাম যে একটা ফিক্সড রাশি পাইতেছি কত 1.5 × 9.8। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে 1.5 থাকলে এটা কি ব্যালেন্সড অবস্থায় থাকে, আমরা দেখলাম এটা কি ভেসে থাকতে পারে, এর থেকে বেশি দিলে এটা ডুবে যাবে। আমি যদি দিয়ে কম দেই তাহলে কি ব্যাপারটা এরকম হয়ে যাবে না, যে একটা ভর প্রযুক্তি হইতেছে সেটা কত 1 × 9.8, কিন্তু উপরে ঠিকই বল প্রযুক্তি হইতেছে কত 1.5 × 9.8, অর্থাৎ উপরের দিকে কিন্তু বল বেশি প্রযুক্তি হইতেছে আর নিচে কত কম পরিমাণ প্রযুক্তি হইতেছে। তাহলে দেখে মনে হয় না যে এটার উপর দিক বরাবর একটা লব্ধি ফোর্স আছে, তাহলে তো সেটা উপর দিকে চলে যাওয়ার কথা, কিন্তু সেরকম তো হয় না। হয় না কেন? কারণ আমরা এখানে পৃষ্ঠটানের যে কনসেপ্টটা ছিল, পৃষ্ঠটান বলতেছি এই স্পর্শকোণের যে কনসেপ্টটা ছিল সেটাকে বাদ দিয়ে দিছি। কিভাবে বাদ দিছি দেখো, যে আমরা যখন সুইটাকে রাখবো, একটা হালকা সুই যখন আমরা রাখবো তখন কিন্তু সেটা আমার প্রাণের পৃষ্ঠকে তত বেশি বাঁকা করতে পারবে না, খুব কম বাঁকা করবে, ওকে। তো তখন আমাদের বলটা কি এদিক বরাবর প্রযুক্ত হবে না, এদিক বরাবর প্রযুক্ত হবে। তো সাপোজ আমরা ধরলাম এটা হচ্ছে আমার সেই থিটা কোণ, যে কোনো একটা থিটা কোণ আমরা আরবিটারি ধরে নিলাম, তোমরা হিসাব করলে বুঝবা থিটার সাথে একটা রিলেশন কিন্তু আছে, থিটা কোণ আমরা ধরলাম। তো সেটার উপর দিক বরাবর একটা উপাংশ আসবে টি সাইন থিটা, এটার উপর দিক বরাবর একটা উপাংশ আসবে টি সাইন থিটা, আর এদিক বরাবর কি যে উপাংশগুলো আসবে সেগুলো দেখো একজন আরেকজনকে কি বাদ করে দেয়, টি কস থিটা বাদ পড়ে যায়। তাহলে এখান থেকে আসলে আসে কি এই যে 2t সাইন থিটা, এটা ইকুয়াল টু mg এর সমান আসে, ওকে, এইটা ইকুয়াল টু mg এর সমান আসে। এখন আমি যদি কি করি ওজনটা একটু বাড়াই দেই, তাহলে কি হবে, ওজনটা একটু বাড়াই দিলে এটা আরেকটু এরকম করে কি কার্ভ করে দিবে, কার্ভ করে দিলে দেখো আমার অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যাবে, ওকে। কার্ভ করে দিলে কি হবে, আমার অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, আর যখনই অ্যাঙ্গেল বেড়ে যাবে তখন দেখো এদিক বরাবর বলটাও কিন্তু বেড়ে যেতেছে। যখন আমার ভর কমে যাবে তখন দেখো এদিক বরাবর অ্যাঙ্গেলটা কি কমে গেছে না, কমে যাওয়ার মানে কি এদিক বরাবর যে বলটা আছে সেটাও কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি এটা বলতে চাইতেছি যখন আমি 1.5 গ্রাম রাখবো তখন আমার এখানের অ্যাঙ্গেলটা কি একটু বড় হবে, কারণ সেটা কি আমাদের পৃষ্ঠটাকে অনেক বেশি বাঁকা করে দিবে। তো সেই কারণে আমার অ্যাঙ্গেলটা বেশি হবে, অ্যাঙ্গেল বেশি হওয়ার কারণে সাইন থিটা অ্যাঙ্গেলের সাথে বাড়বে, অর্থাৎ আমার এই পাশে বাম পাশের যে রাশিটা আছে সেটাও কিন্তু সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। একইভাবে আমি যখন একটা হালকা বস্তু নিব, হালকা বস্তু নিলে কি সেটা আরেকটু কম বাঁকাবে, আরেকটু কম বাঁকানোর ফলে কি হবে এখানে থিটাটা কমে যাবে, থিটা কমে যাওয়ার কারণে আমার এই যে এই পাশের যে রাশি এটাও কিন্তু কমে যাবে। তো সেই কারণে আমাদের এই পাশ আর এই পাশ সবসময় কি থিটা বা অ্যাঙ্গেল এগুলো চেঞ্জ করার মাধ্যমে সবসময় কি হবে চেঞ্জ হতে থাকবে। তো এখানে যে অ্যাঙ্গেলটা আমি বললাম এই অ্যাঙ্গেলটা কিন্তু আলটিমেটলি আমাদের স্পর্শকোণ না, বুঝতে পারতেছে এখানে অন্য একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু সবসময় আমরা বুঝতে পারতেছি কি যে এই অ্যাঙ্গেলটাকে সে কি করতে পারবে, এটা স্পর্শকোণ না কিন্তু এটা অন্য একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মাধ্যমে সে কি করতে পারবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। অর্থাৎ কখনো যদি আমি ভর একটু কমাই দেয় তখন সে কি অ্যাঙ্গেলটা কমাই দেবে, এদিক বরাবর যে 2t বল হইতো সেই 2t বলার প্রযুক্ত হবে না, তার থেকে একটু কম প্রযুক্ত হবে এই সাইন থিটার কারণে। তো আশা করি কনফিউশনটা বুঝতে পারছো যে আমাদের কখনো কি হবে না, এই বস্তুটা উপরের দিকে সমান পরিমাণ বল অনুভব করবে না, সেটা ডিপেন্ড করবে কি কাকে আমি রাখছি তার উপর। আমি যদি একটা কলম রাখি তাহলে এক ধরনের বল প্রযুক্ত হবে, আমি যদি একটা পিন রাখি তাহলে এক ধরনের বল প্রযুক্ত হবে। তো সবসময় সেই জিনিসটা কি থাকবে, ব্যালেন্স থাকবে, কার দ্বারা, এই সাইন থিটার এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার দ্বারা, ওকে। তাহলে এইটা ছিল আমাদের মোটামুটি গাঠনিক ধর্মের যে পৃষ্ঠটানের যে পার্টটা ছিল সেটা, ওকে। তো গাঠনিক ধর্মের মোটামুটি এটুকুই ছিল, আমি ট্রাই করছি তোমাদের মোটামুটি যেই টপিকগুলো ছিল সেগুলো একটু ক্লোজ করে দেওয়ার, আর যে অঙ্কগুলো একটু অসুবিধা মনে হয়েছে সেগুলো আমি করে দিচ্ছি। আর বাকি কিছু অঙ্ক অবশ্যই সবসময় বাকি থাকবে, কারণ তোমাদের নিজেদের প্র্যাকটিস করার একটা ব্যাপার আছে। তো সেই কারণে আমি সবগুলো অঙ্ক আসলে করা নেই, কিছু কিছু অঙ্ক তাও মোটামুটি বেশিরভাগ যে টাইপগুলো ছিল সেগুলো আমি কভার করে দিয়েছি। আচ্ছা, তাহলে একটু পর্যন্তই থাক আমাদের গাঠনিক ধর্মের চ্যাপ্টারটা।